আর্টিকেল, এটা কি পড়াবো? ক্লাস 6 থেকে এটা পড়ে আসতেছো, তাও যে নিয়মগুলো আমাদের এইচএসসি কিংবা অ্যাডমিশনে লাগে, ঠিক আছে, ওই নিয়মগুলাই হচ্ছে দেখাবো। খুব সহজ জিনিস, একটা ক্লাসেও শেষ করে দেওয়া যাইতো, বাট একটু ডিটেলসেই পড়াবো যাতে অ্যাডমিশনের কোশ্চেনগুলোও সলভ করা হয়। কারণ এবছর মেডিকেলে একটা কোশ্চেন আসছে, এটা রাইট ফর্ম অফ ভার্বের আন্ডারেও ফেলানো যায়, আবার অনেকে আর্টিকেলের আন্ডারেও ফেলে। সো আমরা একটু দেখবো আর কি। তো চলো, ঠিক আছে। প্রথমে হচ্ছে আর্টিকেলের বেসিকটা বুঝতে হবে যে আর্টিকেলটা আসলেও কি বা এটার ফাংশন কি। সাধারণত কোনো নেমিং ওয়ার্ড, আর নেমিং ওয়ার্ড যদি আমরা বলি, ফ্রেজ কিন্তু না। নেমিং ওয়ার্ড বলতে কি, নাম রিলেটেড কথাবার্তা, নাউন হইতে পারে, তারপরে হচ্ছে কি প্রোনাউন হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়। মানে তোমার একটা নেমিং ওয়ার্ড, একটা নাউন, সে কি নির্দিষ্ট না সে অনির্দিষ্ট, মানে সে কি স্পেসিফিক অথবা নন স্পেসিফিক, শব্দ দুইটা খেয়াল করো। সে কি স্পেসিফিক, মানে নাউনটা কি স্পেসিফিক নাকি নাউনটা নন স্পেসিফিক, এই দুইটা সে কি করে, ডিটারমিন করে। আচ্ছা, আর্টিকেল ব্যবহার করা হয়। এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় আর্টিকেল বিভিন্ন রকম। আমরা যেহেতু ইংলিশ নিয়ে ডিল করছি, সো আমরা ইংলিশেরটাই বলবো। ইংলিশে আর্টিকেল, 3টা আর্টিকেল আছে, এ এন্ড দা। স্প্যানিশে যদি বলি, স্প্যানিশে 4টা আর্টিকেল, 4টা, এবং আর্টিকেলের সাথে স্প্যানিশে জেন্ডারেরও সম্পর্ক আছে, বাট ইংলিশে ওরকম না। এখন ইনডিফিনিট আর্টিকেল মানে কি, মানে এই যে 3টা আর্টিকেল, এটাকে 2টা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, মনে হইতেছে ক্লাস 6-এর পোলাপান পড়াচ্ছি। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আমি না সত্যি কথা বুঝি না যে ইন্টারমিডিয়েটের মতো জায়গায় কারিকুলামে প্রবলেম আছে, এটা আমিও নিজেও স্বীকার করি, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার মতো একটা পরীক্ষায় এই টপিকটা রাখার আমি কোনো প্রয়োজনই মনে করি না। এটা ক্লাস 8-এর পরে রাখাই উচিত না, ঠিক আছে। আচ্ছা, তো ইনডেফিনিট আর্টিকেল আর একটা ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানে কি, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। আর ডেফিনিট মানে কি, নির্দিষ্ট। এখানেও লিখে দিই, এখানে তোমরা অনেক কিছু বুঝো না। নির্দিষ্টতা ভার্সেস অনির্দিষ্টতা, এটা হচ্ছে নির্দিষ্টতা বা নির্দিষ্টতা, আর এটা হচ্ছে অনির্দিষ্টতা, অনির্দিষ্টতা। এই জিনিসটা অনেকে বোঝো না, আমি বোঝাবো। আর দা হচ্ছে কি, দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট। আচ্ছা, তাইলে নির্দিষ্ট ভার্সেস অনির্দিষ্ট, এই কনসেপ্টটা কিন্তু আমাদের বুঝতে হবে। নির্দিষ্ট ভার্সেস অনির্দিষ্ট যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা কি বলতো আমাদের বুঝতে হবে। এখন এই কনসেপ্টটা আমরা বুঝবো কিভাবে, এটাই তো প্রশ্ন, যে ভাই এই কনসেপ্টটা আমরা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট বুঝবো কিভাবে। খুবই সহজ, খুবই সহজ। নির্দিষ্টতা বনাম অনির্দিষ্টতা। আচ্ছা, নির্দিষ্টতা যদি বলি, এটা হচ্ছে স্পেসিফিক, আর অনির্দিষ্টতা যদি বলি, সেটা হচ্ছে নন স্পেসিফিক। আচ্ছা, আরেকটা নামে যদি বলি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেফিনিট, ডেফিনিট বা ডেফিনাইট। এটাকে আমরা কি বলতে পারি, ইনডেফিনিট, ইনডেফিনিট। আচ্ছা, যদি বলি, তুমি আমার কথাটা খেয়াল করো, এ বয় আর দা বয়, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এ বয় আর দা বয়, দুইটার মধ্যে পার্থক্য কি? এই জিনিসটা অনেকেই বোঝো না। আচ্ছা, বয়টা কি নাউন, বয়টা কি নাউন, এখানেও বয়টা কি, বয়টা নাউন, ছেলে। আচ্ছা, ঠিক আছে, বয়টা হচ্ছে নাউন। এখন এর আগে একবার এ আছে, দাস। আচ্ছা, আমাদের এটা কি লিখছি, আরে যাই হোক, উল্টা লিখা ফেলছি, বুঝছো, মানে একটা আরেকটা জায়গায় লিখছি, সমস্যা নেই, একই জিনিস আবার লিখি, খেয়াল করিনি। ধরো দা বয় ভার্সেস আ বয়। আচ্ছা, এদিকে খেয়াল করো, বয়টা কি, বয়টা নাউন না, নাম না, ছেলে। আচ্ছা, নাউন। এখন আর্টিকেলের কাজ কি, আর্টিকেলের কাজ কি, একটা নাউনকে
স্পেসিফিক করা অথবা নন স্পেসিফিক করা। এখন একটা ছেলে, যদি বলি একটা ছেলে বা একটি ছেলে, ধরো বাংলাতে টা, টি, খানি, খানা, এই ওয়ার্ডগুলো যদি লাস্টে থাকে বা এটারে কি বলে মনে নেই, তো এই জিনিসগুলো যদি লাস্টে থাকে এটা কি কি বোঝায় বলো তো? অনির্দিষ্টতা জ্ঞাপক। অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ না, যদিও এগুলা শব্দের শেষে থাকে, সো আমি বলে নিলাম এগুলো অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। আচ্ছা, তাহলে একটা ছেলে যদি বলি যে একটা ছেলে খুব ভালো রেজাল্ট করছে, এই একটা ছেলে আসলে কোন ছেলে? এই একটা ছেলে কোন ছেলে? কথা বুঝো, কোন ছেলে বলছে? বলে নাই। এটা কোন ছেলে বলে নাই, এটা কি নন স্পেসিফিক। যে কোন ছেলে এটা তো আমি জানি না, তাইলে কি এটাকে কি বলা যায়? ইনডেফিনিট। সো এ জন্য তোমার এই যে এইটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল। আচ্ছা, এখন তুমি তো প্যাসেজের ভিতরে সলভ করবা না, প্যাসেজের ভিতরে দেখবা যে এর আগে পরে কোনো রেফারেন্স নেই। রেফারেন্স নাই মানে কি? মানে তার সম্পর্কে কোনো কথা বলা নেই। তোমাদের এখন কিরকম লাগবে, বাট এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই জিনিসটা অনেক পরে বুঝছি, এজন্য তোমাদের আগে বোঝানোর চেষ্টা করতেছি। এখন প্রশ্ন হয়েছে ভাই প্যাসেজে বয় না দা বয় বুঝবো কেমন? এটা তো বুঝলাম যে এটা স্পেসিফিক করে দিছে, দা বয় স্পেসিফিক করে দিছে, তাইলে কি ওই ছেলেটা বা এটা স্পেসিফিক হয়ে গেছে, স্পেসিফিক হয়ে গেছে, তাইলে এটাকে আমরা স্পেসিফিক বা ডেফিনিট আর্টিকেল বলতেছি। এখন আমার কথা হচ্ছে ভাই, মানে এই প্রবলেমে অনেকেই পড়বা যে একটা প্যাসেজের ভেতরে কোনটা ডেফিনিট আর্টিকেল কোনটা ইনডেফিনিট আর্টিকেল আমি কিভাবে ইউজ করব। ধরো আমার নাম দিয়ে লিখি, আর কার নাম দিয়ে লিখবো? সম্পদ ইজ এ গুড বয়, লিখলাম। আচ্ছা, teaches via online। আচ্ছা, এইটা দুইটা কনটেক্সট। আর্টিকেলের এই ডেফিনিট একটা আর্টিকেল বা আর্টিকেলটা তোমার হচ্ছে কিভাবে ইউজ হবে? এটা কি ডেফিনিট আর্টিকেল বসাবা? এই জিনিসটা এখন কেমন জানি লাগবে, বাট এইটাই আর্টিকেলের আসল লার্নিং। আরগুলা বইয়েই লেখা থাকে। নাকি ইনডিফিনিট হবে, সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? সেটা তার কনটেক্সটের উপর ব্যবহার করে, মানে কনটেক্সটের উপর ডিপেন্ড করে। কনটেক্সটের উপর ডিপেন্ড করে মানে কি? আসলেও তার আশেপাশে কি আছে, তার পরিবেশটা কিরকম, সে কাকে রেফার করতেছে, সে কাকে রেফার করতেছে, অর্থাৎ আমার কোনো আগে কোনো রেফারেন্স আছে কিনা। আচ্ছা, এইদিকে খেয়াল করো, এইটা হচ্ছে কনটেক্সট নাম্বার 1, এইটা হচ্ছে কনটেক্সট নাম্বার 2। আচ্ছা, তুমি দেখো সম্পদ ইজ এ গুড বয় ড্যাশ দ্য বয় টিচেস ভায়া অনলাইন। এখন আমার এই এন দা বসাইতে হবে। এখন এখানে সম্পদটা কি আমার আগে উল্লেখ আছে না? এই বাক্যটার কথা যদি চিন্তা করো, এর আগে এই বয়টার উল্লেখ আছে না? তুমি কি বুঝতেছো এই বয়টা কি? তুমি কি বুঝতেছো? মানে সহজ করে বলি, সহজ কথা, তুমি কি ভাইয়া বুঝতেছো এই বয়টা আসলে সম্পদ? এই বয়টা যে সম্পদ এটা তো তুমি বুঝতেছো যে এই বয় আর সম্পদ একই কথা, অর্থাৎ তার একটা রেফারেন্স আছে। তার মানে কি এই বয়টা নির্দিষ্ট, এই ছেলেটা নির্দিষ্ট, তাইলে এই বয়টা কি আমার অবশ্যই ডেফিনিট। তাহলে এটা যদি আমার ডেফিনিট রেফারেন্স হয়, তাহলে এখানে আমার কি বসবে? ডেফিনিট আর্টিকেল বসবে, ডেফিনিট আর্টিকেল বসবে। তাহলে এই ডেফিনিট আর্টিকেল কে আছে আমাদের ইংলিশে? একমাত্র দাস। তাহলে এখানে কি হবে? দা হবে। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝবে তুমি আর্টিকেলে এই জায়গাটাই পারবা না এইচএসসি লেভেল, আর সব জায়গায় পারবা, আর সব জায়গায় পারতা। আমার নিজের প্রবলেম হয়েছে, তো এই জন্য আমি জানি। আচ্ছা, কনটেক্সট 1 চলে গেল, কনটেক্সট 2 তে আসো। ড্যাশ দ্য বয় টিচেস ভাই অনলাইন। এখন ভাই অনলাইনে অনেক ছেলে পড়ে, অনেক ছেলে পড়ে। এখন কোন ছেলে? এটা কি নির্দিষ্ট? এই ছেলের কি কোনো রেফারেন্স আছে?
মানে এটার কি কোনো রেফারেন্স আছে বলো তো, কোনো রেফারেন্স আছে? তুমি বলো যে আসলে এই ছেলেটা কে, এই ছেলেটা কে, এই ছেলেটা কে, এটার উত্তর তুমি কি দিবা? এইখানে যদি তুমি বলতে এই ছেলেটা আসলে কে, উত্তর আসতো সম্পদ। কিন্তু এইখানে এই ছেলেটা কে, তার কোনো উত্তর নাই, এটার কোনো উত্তর নাই। উত্তর নাই মানে কি, এটার কোনো রেফারেন্স নাই, এটার কোনো রেফারেন্স নাই। আর রেফারেন্স যেহেতু নাই সেহেতু এটা কি বলতো, ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। এখন লেখা ভালো হইতেছে না, কিছু মাইন্ড করো না। ইনডিফিনিট আর্টিকেল এ আছে আর এন আছে। এখন এ কখনো এন কখনো আমরা জানি, কনসোনেন্ট যেহেতু আছে সেই তো আমাদের কি হবে, এ হবে। মেন কথা হচ্ছে আমার ডেফিনিট আর্টিকেল হবে না ইনডিফিনিট আর্টিকেল হবে এটা বুঝতে হবে। আমার ডেফিনিট আর্টিকেল হবে না ইনডিফিনিট আর্টিকেল হবে এটা বুঝতে হবে। এবং এইটা বুঝতে পারাই আর্টিকেলের সবচেয়ে বড় লার্নিং। সো এটা বুঝতে পারছো। সো একটা প্যাসেজে আমার কথা খেয়াল করো, প্যাসেজে তুমি কনটেক্সট দেখে কিভাবে বুঝবা, প্যাসেজে কিভাবে বুঝবে, ডেফিনিট অর ইনডেফিনিট, তুমি ভাই এমনি বুঝবা, তুমি বুঝবা এমনি, ঠিক আছে, তুমি এমনি বুঝবা, ঠিক আছে। সো এই পর্যন্ত ক্লিয়ার, লার্নিং এই পর্যন্ত ক্লিয়ার, বলো তো এই পর্যন্ত ক্লিয়ার? সো এটা বুঝতে পারছো। তো একটা প্যাসেজে আমি দেখতেছি, হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। তাইলে চলো আমরা হচ্ছে সামনে যাই, আমরা সামনে যাই। এতটুকু বুঝলে তোমার আর্টিকেল আসলে বোঝার আর কিছু নাই, এরপরে বাকিটুকু নিজে পড়লেও পারবা। এই জিনিসটা সেভাবে কোনো বইতে নাই, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল করে, এই জিনিসটা আমিও বইতে দিব না, কারণ এই জিনিস তো বইয়ে লিখে বোঝানো যাবে না, বা বোঝাইলে এটা আর বই থাকবে না, অন্যরকম কিছু হয়ে যাবে। সো এই জন্য গেল। এখন তুমি তো ভাই বুঝে গেছো কোন সময় ডেফিনিট আর্টিকেল বসবে, কোন সময় ইনডিফিনিট আর্টিকেল বসবে। এখন আমরা শুরু করি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল দিয়ে, অনির্দিষ্টতা জ্ঞাপক, ঠিক আছে। কি আছে আমাদের, দুইটা আছে, এন আছে আর এ আছে। আচ্ছা, এইখানে আরেকটা বিশাল মিসকনসেপশন আছে, এখানে একটা বিশাল মিসকনসেপশন আছে ইংলিশে। আরে এটা এটা বাংলাদেশের মানে ম্যাক্সিমাম বইতে আমি ভুল পাইছি আমাদের লেভেল পর্যন্ত। এটা হচ্ছে লেটার ভার্সেস সাউন্ড। লেটার, লেটার কয়টা, লেটার মানে কি অক্ষর। আমাদের ধরো লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্স মানে কি, ভাষা বিজ্ঞান, অর্থাৎ মানে বিজ্ঞানের যে শাখায় ভাষার বিভিন্ন জিনিস নিয়ে মানে কথাবার্তা বলা হয় সেটারে বলা হয় হচ্ছে ভাষা বিজ্ঞান। ঢাবিতে ডিপার্টমেন্ট আছে লিঙ্গুইস্টিক্স। এইটার একটা ব্রাঞ্চ হচ্ছে ফনেটিক্স অ্যান্ড ফনোলজি। তোমাকে যদি মানে বাংলায় বলি সেটারে বলা হয় হচ্ছে ধ্বনিবিজ্ঞান। অর্থাৎ আমার একটা অক্ষরের, একটা ওয়ার্ডের উচ্চারণ কিভাবে হবে সেই উচ্চারণ নিয়ে ডিল করে। এবং ধ্বনিবিজ্ঞান নিয়ে প্রচণ্ড পড়াশোনা আছে এবং এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়। এখন আমি যদি তোমারে বলি ইংরেজিতে লেটার আছে কয়টা, লেটার বা বর্ণ আছে কয়টা বলো তো? লেটার বা বর্ণ আছে হচ্ছে 26টা। 26টা কি কি? এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত আমার বর্ণ আছে। এখন তাইলে এই 26টা বর্ণকে, 26টা বর্ণকে ধরো এইভাবে বললে আসলো আবার বাংলায় ভুল হয়। এই 26টা বর্ণের উচ্চারণ সর্বমোট 44 ভাবে হইতে পারে, 44 ভাবে হতে পারে, ঠিক আছে। আচ্ছা ভাই এগুলা কেন বক বক করতেছি? এই যে 44 ভাবে হইতে পারে, তুমি কথা বুঝো, এই যে তোমার 44 ভাবে হইতে পারে, এই 44টা কি? এই 44টা হচ্ছে ফনেটিক অ্যালফাবেট, ফনেটিক অ্যালফাবেট। আরো যদি বলি আরেকটা নামে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ফনিম, সেটাকে বলা হয় ফনিম, মানে উচ্চারণের ক্ষুদ্রতম যে ভাগটা। ভাই নর্মাল কথা বলি, ধরো এ, এর উচ্চারণ কতগুলা হইতে পারে?
সবগুলো লিখবো না, কয়েকটা লিখি। ধরো এর উচ্চারণ এই যে এ হইতে পারে। এ মানে কি? এ, ঠিক আছে, এ অ্যাপল, এটা হইতে পারে। আপেল তো না, অ্যাপল। এ, এর মতো উচ্চারণ হইতে পারে। আবার অর মতো হইতে পারে, এগুলা না লিখে বাংলায় লিখলাম, অর মতো হইতে পারে। যেরকম ধরো আমি এখানে কি বলবো, এ দিয়ে তোমার কয়েকটা ওয়ার্ড বলো। ধরো অ্যান্ট, এ দিয়ে অ্যাপেল, অথবা ধরো অ্যান্ট, অ্যান্ট, অ্যান্ট যদি বলি, অ্যান্ট, এটার উচ্চারণটা কি? দূর, এ উচ্চারণটা, এ উচ্চারণটা এটারে যদি আমি ভেঙ্গে লিখি এ এন টি, বা এই উচ্চারণটা আসলে এর মতো হচ্ছে এ, তাইলে এই এর উচ্চারণটা কি? এর মতো হচ্ছে। আবার অর মতো হইতে পারে, আবার অর মতো হইতে পারে। অর মতো কি উচ্চারণ হইতে পারে বলো তো? একটা ওয়ার্ড বলো, এ দিয়ে, এ দিয়ে একটা ওয়ার্ড বলো, অর মতো হইতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন উচ্চারণ হইতে পারে। সো এখন ঘটনা হচ্ছে এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে সাউন্ড। এই জিনিসগুলাকে বলা হয় সাউন্ড, মানে উচ্চারণ। এখন আমাদের দেশে যেটা আমাদের শিখানো হয় সেটা হচ্ছে, যদি কনসোনেন্ট কি হয় বলতো? কনসোনেন্ট হয়, জাস্ট এতটুকু লেখা থাকে। বাট এটা কনসোনেন্ট না, কনসোনেন্ট সাউন্ডের মতো হয়। এ ব্যবহৃত হয় তখনই যখন শব্দটির প্রথম ধ্বনি, কথা বুঝো, প্রথম ধ্বনি মানে কি? সাউন্ড। প্রথম ধ্বনি সাউন্ড একটি কনসোনেন্ট সাউন্ডের মতো হয়। এখন কথা হচ্ছে ভাওয়েল আমাদের কয়টা? 5টা। ইংলিশে ভাওয়েল 5টা, এ ই আই ও ইউ। তোমারে তো আমার এখন ফনেটিক্স পড়ানো সম্ভব না, বা এটা এখন দরকারও নেই, যাদের ইচ্ছা পড়ে নিবা পর, ঠিক আছে? তো বাংলাদেশে কোনোদিন যদি স্কুল কলেজ লেভেলে ফনেটিক্স ইন্ট্রোডিউস করে, তাহলে বুঝবো শিক্ষা খাত কিছু হইলো আগাইছে, ঠিক আছে? যেটা দরকার ওইটা করে না, দিয়ে রাখছে আর্টিকেল। আরে ভাই, আর্টিকেলটা বুঝতে হলে তো আমার এটা লাগবে। আর্টিকেল তোমার মানে টু বি অনেস্ট, আর্টিকেল 8-এর পর কোন কাজে লাগে? কোনো কাজে লাগে না। যদি আজকে এখানে একটা ফনেটিক্সের কোর্স থাকতো, ঠিক আছে, এটা কাজে লাগতো। একটা এসে রিপোর্ট রাইটিং এর কোর্স থাকতো, ওইটা কাজে লাগতো। এগুলো কোনো কাজেরই না, তারপরেও কিছু করার নেই। এখন এদের উচ্চারণই ভাওয়েল সাউন্ড। এই কথাটাতেও ভুল আছে, বাট ছোট লেভেলে এটাই জেনে রাখো। এদের মতো উচ্চারণ মানেই ভাওয়েল সাউন্ড। এদের মতো উচ্চারণ মানেই ভাওয়েল সাউন্ড, জাস্ট মাথায় রাখো, মানেই ভাওয়েল সাউন্ড। বাকিগুলা কনসোনেন্ট সাউন্ড, বাকিগুলো কনসোনেন্ট সাউন্ড। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন ফিরে আসো এদিকে। টাইগার কথাটা বুঝো, টাইগার। এখন দেখো, এ টাইগার একটা বাঘ। ট উচ্চারণটা, টাইগারের কি ট উচ্চারণ? ট উচ্চারণ, টটা কি? কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। তাইলে আমার এটা কখন হচ্ছে? এ প্লাস কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। খেয়াল করো, এ কার? এই উচ্চারণটা কার মতো? কার, কার, ঠিক আছে? কে এ আর, এরকম, ঠিক আছে? অ উচ্চারণ, এটা কি কার? এটা যদি ভুল হয় কিছু মনে করো না, এটা আ, আ, কার, আ। তাইলে কি, এই যে আমি এতক্ষণ পটপট করলাম, এই যে এতক্ষণ পটপট করলাম, আর মতো সাউন্ড হয়। যেরকম কি কার, কার, এটা কি আ উচ্চারণ? ভুল না করলে এটাই সঠিক, আর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে এর ই উচ্চারণ হইতেছে 2টা, আরো এর উচ্চারণ আছে। তাহলে কি কার? কয়ের মতো উচ্চারণ হচ্ছে, কয়ের মতো উচ্চারণ হচ্ছে, এবং এটা কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ড। পেন, পয়ের মতো উচ্চারণ হচ্ছে। এ, এর উচ্চারণ আবার এর মতোই হচ্ছে। দেখছো ভ্যারিয়েশন গুলো? দেখছো এর উচ্চারণ আবার কার মতো হচ্ছে? পেনে, পেন, এটা কি এর মতো হচ্ছে। তাহলে একই এর উচ্চারণ এর মতো হইতে পারে, এর উচ্চারণ এর মতো হইতে পারে, এর উচ্চারণ আর মতো হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ পেন, একটি কলম, বোঝা গেছে? আচ্ছা, এখন এইটুকু যদি তোমার সাউন্ড, মানে আমার এখানে একটাই জিনিস ক্লিয়ার করা, সেটা হচ্ছে সাউন্ড ক্লিয়ার করা। সাউন্ডের কনসেপ্টটা আসলেও বইগুলোতেও নাই, বাচ্চাদের মধ্যেও নেই। এখন তুমি এখানে আসো, অ্যান আউল, আ, আ,
এ ই আই ও ইউ তো বুঝছি, কিন্তু আ সাউন্ড, আটা কিসের সাউন্ড? বাংলাদেশের কোনো বইতে পাইবা না ভাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, এগুলা মানে একজনের আরেকজন কপি মারতে মারতে। দেখো আউল, আ সাউন্ড, যেহেতু এটা আ সাউন্ড, কি ভাওয়াল সাউন্ড, তাইলে আমরা কি জানি ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ড। তাহলে ভাওয়াল সাউন্ডের আগে কে বসে বলো তো? এন বসে। ভাওয়াল সাউন্ডের আগে এন বসে। এন আইসক্রিম, আ সাউন্ড, আইসক্রিম। এখন এইটারে নিয়ে বিজ্ঞানীরা নিয়ম বানাইছে, আসলে গ্রামারিয়ানরা তো বানায় নাই, বাংলাদেশি গ্রামারিয়ান, বাংলাদেশি কপি গ্রামারিয়ানরা। যাই হোক, উইথ অল ডিউ রেসপেক্ট অ্যান্ড আওয়ার ভাই, এখানে উচ্চারণ যেটা, এটা এমনি ভাওয়াল সাউন্ড, উচ্চারণটাই ভাওয়াল সাউন্ড। তো ভাওয়াল সাউন্ডের সাথে তো এন বসবেই, ভাওয়াল সাউন্ডের সাথে তো এন বসবেই। এখন এইচ এর উচ্চারণ যদি হর মতো না হয় দিয়ে বিশাল একটা নিয়ম বানিয়ে ফেলছেন ভাই, এটা মন গড়া নিয়ম ভাই। এটা তুমি খেয়াল করো, এদিকে তুমি খেয়াল করো, এটার উচ্চারণ কি? হ্যাঁ, হ যদি হইতো এটা কনসোনেন্ট, এটা হইতো কনসোনেন্ট সাউন্ড। হ্যাঁ, কিন্তু এর উচ্চারণ তো আওয়ার, উচ্চারণ, উচ্চারণটাই কি আমার বলো? ভাওয়াল সাউন্ড। এখন তুমি আমারে বলো, আমি যে এতক্ষণ বক বক করলাম যে এন কার সাথে বসে? এন বসে ভাওয়াল সাউন্ডের সাথে, এটা বেসিক রুলস। আর এ বসে কি কার সাথে? কনসোনেন্ট সাউন্ডের সাথে। তাইলে আমার এই দুইটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল, এই দুইটা হচ্ছে কি আমার বেসিক প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপালস। তাহলে আমার তো ঠিকই আছে, এটার উচ্চারণ আর মতো হচ্ছে। এখন এটারে আমাদের বিজ্ঞানীরা এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো না হয়ে কিছু হয় তাহলে উচ্চারণ হবে, কিচ্ছু না ভাই। বেসিক যদি যত বেশি বেসিক জানতে পারবো, বুঝবা ব্যতিক্রম তত কম, রিজন জানতে হবে। এই জিনিসটা তোমরা 60 ভুল করে আসছো, এখন আমার তো কিছু বলার নাই। হ্যাঁ, আমি ওই জায়গায় ফনেটিক্স পড়াইতে দিয়ে একদম আইপিএস সিম্বল দিয়ে পড়াই নাই, আমি পারি। আমি ফনেটিক্সের কোর্স মানে কইরা আসা লোক, ফনেটিক্সের কোর্সে হাইয়েস্ট পায়ে আসা স্টুডেন্টও আমি। কিন্তু আমি এখন তোমার আইপিএস সিম্বল লিখে পড়াবো না, তোমাকে যতটা ইজি ওয়েতে সম্ভব যেটা বললে বুঝবা সেইটা তোমাকে বলছি। হ্যাঁ, আমার কথার মধ্যেও ভুল আছে, আমি জানি কি ভুল আছে টুকটাক, কিন্তু ওই টুকটাক ভুল এখন স্কিপ করতে হবে। যখন আরো মানে উপরের ক্লাসে উঠবা তখন বুঝবা যে ভাই এমনি লিখতেছেন কেন, আপনি আসলে লেখেন না, আসলে এমনি লিখলে তুমি হা করে তাকায় থাকবা। ঠিক আছে, তাহলে এইচ এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখো এখন কি প্রশ্ন আসে, প্রশ্নগুলো কত সহজ আসে এটাই আমরা দেখব। আওয়ার্স ইজ ড্যাশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আওয়ার্সটা এখানে কি ডাবল পসেসিভ পড়াইছি। আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা তো ভাই বুঝাই যাইতেছে। এই যে দুইটা প্রিন্সিপাল আছে, এই দুইটা প্রিন্সিপাল সবসময় মনে রাখবা, যে এন বসবে ভাওয়াল সাউন্ডের সাথে, এ বসবে কনসোনেন্ট সাউন্ডের সাথে। তাহলে কি আওয়ার্স ইজ, এটা কি হবে? অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। অন দা কন্ট্রারি, এখানে অন দা কন্ট্রারি এটা তোমরা মানে কানেক্টরসে পড়াইছি না। অন দা কন্ট্রারি মানে কি? অন দা কন্ট্রারি মানে কি আমার মানে বুঝতে হবে। অন দা কন্ট্রারি মানে অপর পক্ষে। এটা কিভাবে আসছে? এটা আমাদের একটা ফ্রেজ, যেটা আমার কি কন্ট্রাস্টিভ আইডিয়া বোঝে বা অপর পক্ষে বোঝাচ্ছে। তাহলে প্রথমটা কি হবে? অন দা কন্ট্রারি আনপ্যাট্রিয়টিক, আর মতো উচ্চারণ বা ইউ, তাহলে এটা কি হবে? এন হবে। এন আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট। তাহলে এখন বলতে পারো ভাই এখানে দাটা কেন হইল না? ভাই তুমি যদি প্যাসেজ আগে টুকু পড়ো, যেহেতু এখানে বোঝার একটা শর্টকাট না, একটা বেসিক ব্যাপার হচ্ছে এখানে অন দা কন্ট্রারি আছে। অন দা কন্ট্রারি মানে কি? কন্ট্রাস্টিভ আইডিয়া অ্যাড করে। আনপ্যাট্রিয়টিক মানে অদেশপ্রেমিকের কথা বলতেছে, তার মানে এর আগে দেশপ্রেমিকের কথা বলছে। আমার তো অদেশপ্রেমিকের আগে কোনো, বা আমার যার মধ্যে দেশপ্রেম নাই তাই নিয়ে আগে কোনো কথা নাই, আগে কোনো রেফারেন্স নাই। তাইলে আমার কি হবে? ইনডেফিনিট আর্টিকেল হবে, এবং ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন হবে। তাহলে এন কেন? এই যে ইউ, এটা কিসের মতো সাউন্ড? ভাওয়াল সাউন্ড, এজন্য এন হচ্ছে। সো এই জিনিসগুলো বুঝতে হবে। এই যে টুকটাক কথা বলতেছে এইটাই লার্নিং। ঠিক আছে, আচ্ছা। আই হ্যাভ
আই হ্যাভ, দেখো এটা কি সেম ঘটনা, আঙ্কেল, আই হ্যাভ অ্যান আঙ্কেল, রেফারেন্স কিন্তু এটা পরে আছে, হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড ফ্রম দ্য আর্মি। যদি আমার থাকতো আগে থাকতো আই হ্যাভ অ্যান আঙ্কেল হু হ্যাজ রিটায়ার্ড ফ্রম দ্য আর্মি, তারপরে আমি আঙ্কেল নিয়ে আবার কথা বলছি যে আঙ্কেল অনেক বড় লোক, দ্য আঙ্কেল ইজ কি ভেরি রিচ, এই ধরনের। পরে যদি মানে রেফারেন্সটা আগে আছে, আঙ্কেল নিয়ে আগে কথা আছে, তুমি পরে বলছো, তাইলে তোমার দা হইতো। তাইলে কি আই হ্যাভ অ্যান আঙ্কেল হু হ্যাজ জাস্ট রিটায়ার্ড ফ্রম দ্য আর্মি। এখন আর্মির আগে দা কেন হয়েছে? এটা কালেকটিভ নাউন আর্মি, ঠিক আছে, এই জন্য এর আগে দা হয়েছে। একটা শ্রেণীকে বোঝাচ্ছে, কালেকটিভ নাউনের আগে দা বসে, আমরা দার ব্যবহার দেখবো। বাট এইটা তো বুঝছো, তাহলে তুমি বুঝছো যে এ এন দা, এই তিনটাও ঠিক মতো পোলাপান বসাইতে পারে না, জাস্ট এই কনসেপ্টটা না থাকার কারণে, রেফারেন্স কনসেপ্টটা না থাকার কারণে। এই রেফারেন্স আমরা সেমান্টিক্স নামে একটা কোর্স আছে ওইখানে পড়ছি, প্র্যাগমেটিক্সেও পড়ছি, ঠিক আছে। সো আমরা তো ভাই পইরা ইসা তারপরে পড়ানো লোকজন, হ্যাঁ। সো কথা একটু মানে এরকমই লাগবে, খটোমটোই লাগবে, বাট শিখতে পারলে অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে। এই যে ধর আজকে তোমাকে 27-28 মিনিটে যা শিখাইলাম, ট্রাস্ট মি 95 থেকে 97% স্টুডেন্ট এই জিনিসটা জানে না। তুমি যে জায়গায় পড়ো, এই সাউন্ড আর হচ্ছে তোমার কি লেটারের মধ্যে পার্থক্য জানে না। কারণ হচ্ছে যারা হচ্ছে আমরা আগে থেকে মানে যারা পড়ে আসতেছে ম্যাক্সিমামই হচ্ছে লিটারেচার পড়ে আসা, তো লিঙ্গুইস্টিক সম্পর্কে একটু ধারণা কম, বা আগে লিঙ্গুইস্টিক অতটা পড়ানো হইতো না, এখন কিন্তু লিঙ্গুইস্টিকে অনেক কনসেন্ট্রেশন বাড়ছে। এবং ইংলিশ এডুকেশন বলো, ইংলিশ সাবজেক্টার বলো, লিঙ্গুইস্টিক্সটাই হচ্ছে বা হচ্ছে তোমার কি বলে লিঙ্গুইস্টিক পার্টটাই হচ্ছে ফিউচার। কারণ লিটারেচার জিনিসটা অনেক অ্যাবস্ট্রাক্ট, তোমার বিদেশে কি দেখে ফান্ডিং দিবে, তুমি একটা উচ্চারণ অ্যানালাইসিস করতেছো, তুমি একটা হারিয়ে যাওয়া ভাষাকে তুমি হচ্ছে অ্যানালাইসিস করতেছো, তার ভিতর থেকে তুমি গ্রামার ফর্মটা বের করতেছো। এর জন্য তোমার মানুষ 5 বছরে 1 কোটি টাকা দিবে, মানে থাকা খাওয়ার জন্য, যদিও অ্যামাউন্টটা খুবই কম, মানে বিদেশ আন্দাজ খুবই কম, বাংলাদেশেও যারা ইনকাম করে তাদের আন্দাজ অনেক কম, বাট তোমার ওই গবেষণার জন্য দিবে। এখন কি তোমার শেক্সপিয়ার কোন রচনাতে কোন মহিলারে কি নামে ডাকছে, ঠিক আছে, এগুলার জন্য তো মানুষ ভাই বইছা নেই, ঠিক আছে। সো এই জন্য এই ব্যাপারগুলো জানতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, হি ইউজ টু বি ড্যাশ এবিআই এজেন্ট, এটা ভাই বোঝাই যাচ্ছে। এবিআই এজেন্ট এটা কি? তোমার ভাওয়েল সাউন্ড, অ্যান এবিআই এজেন্ট, অ্যান্ড এভরিবডি সেইজ হি হ্যাজ বিন অ্যান অনেস্ট ম্যান অল হিজ লাইফ। শেষ। ড্যাশ এলিয়েন ডিড নট নিড এনি অক্সিজেন। আগে আমার কনটেক্সট দেখতে হবে। এখানে যদি এলিয়েন নিয়ে আগে কোনো কথা থাকে, আমি কনটেক্সট এটা জানি না, প্যাসেজ অনেক আগে আসা প্রশ্ন, যদি আগে কোনো প্রশ্ন মানে এলিয়েন নিয়ে কথাবার্তা থাকে, ওই এলিয়েনকে রেফার করা হয়, রেফারেন্ট মানে ওইটা থাকে, তাইলে এখানে কি হবে বলতো? দা হবে। আদারওয়াইজ এখানে কি হবে বলতো? অ্যান হবে। সো এইটা অ্যানও হইতে পারে, দাও হইতে পারে, ডিপেন্ডিং অন কনটেক্সট and reference. বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা কি হবে? অ্যান হবে, এটা বোঝাই যাচ্ছে, এটা যে অ্যান হবে এটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এগুলা পারবা, এগুলা প্র্যাকটিস করবা, খালি আমি পড়াইলে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে। এগুলা প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস লিখেও সময় নষ্ট করবো না ক্লাসের, যেগুলা স্লাইড উত্তর থাকবে না এগুলা প্র্যাকটিস, ঠিক আছে। এগুলা প্র্যাকটিস, দেখছো কত প্র্যাকটিস দিচ্ছে, একই প্রশ্ন ঘুরে ঘুরে আসছে। দেখো ঢাবিতে আসছে, এটা কি হবে? দ্য ড্রেস ওয়াজ ডিজাইন ড্যাশ দ্য ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। এইটা তোমাদের কাছ থেকে আমি উত্তর নিব, এটা আমি তোমাদের কমেন্ট দেখতে চাচ্ছি, আমি কমেন্ট দেখতে চাচ্ছি। আইপ্যাডটা সামনে নেই, দেখি তোমরা এটা কি কমেন্ট করো। আমাদের এই কমেন্টটা আমার দেখা দরকার। এতক্ষণ যে আমি বক বক করছি, এটা না পারলে বুঝবো যে তোমরা আসলেও বুঝো নাই, বা আমি তোমাদের বুঝাইতে পারি নাই। বলো, এই যে আমি তোমার এতক্ষণ বক বক করছি যে রেফারেন্স কোনটা, ঠিক আছে, রেফারেন্স থাকলে কনটেক্সটে কিভাবে ইউজ করা হয়, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ঢাবির টিচাররা জানে, এই জন্যই এই প্রশ্ন করছে, এই জন্যই এই প্রশ্নটা করছে যে আসলেও আমি যতক্ষণ বক বক করছি ওই কনসেপ্টটা তুমি জানো কিনা, এই জন্যই এই প্রশ্নটা করছে। দেখো, দ্য ড্রেস ওয়াজ ডিজাইন ড্যাশ ইটালিয়ান আর্টিস্ট। আচ্ছা, দ্য ড্রেস আছে মানে কি? ড্রেসটা আমার স্পেসিফিক, কথা বুঝছো? ড্রেসটা স্পেসিফিক,
ধরো এটা একটা বিয়ের ড্রেস বা যে কোনো ভালো একটা ড্রেস, এটা খুব স্পেসিফিক, এই জন্য দা বসছে ওয়াজ ডিজাইন বাই ফেমাস ইটালিয়ান আর্টিস্ট, বিখ্যাত ইটালিয়ান আর্টিস্ট এই ড্রেসটা ডিজাইন করছে। এখন তুমি আমারে বলো তো বিখ্যাত ইটালিয়ান আর্টিস্ট কি একটা, মানে বিখ্যাত ইটালিয়ান আর্টিস্ট, এখন বলবা ভাই এটা তো সিঙ্গুলার ফর্ম, তোমার তো মিনিংটা বুঝতে হবে, তোমার এটার ভিতরে কি ইমপ্লিকেচার আছে এটা বুঝতে হবে, মানে অন্তর্নিহিত মানেটা কি আছে বুঝতে হবে। এখন ডিজাইনার ইটালিয়ান অনেক আছে, বলে না যে অমুক তথাকথিত বিখ্যাত টিচার ক্লাস নিবে বা অমুক বিখ্যাত ভাইয়া ক্লাস নিবে, এখন অমুক বিখ্যাত ভাইয়া একটা আছে, অনেক আছে, তার মধ্যে যে কোনো একজন নিবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমার দিন শেষে কি রয়ে গেল, নন স্পেসিফিক রয়ে গেল। কথাটা বুঝছো, নন স্পেসিফিক। হ্যাঁ বুঝছি ইটালিয়ান আর্টিস্ট এই ড্রেসটা বানাইছেন, মানে যাই হোক এটা ডিজাইন করছে, কে করছে, নন স্পেসিফিক। তাইলে কি এটা এখানে আমার ইনডেফিনিট আর্টিকেল বসবে। তাইলে কি ইনডেফিনিট আর্টিকেল আমার কি আছে, এ আছে আর এন আছে, এন তো বসবেই না যেহেতু কনসোনেন্ট সাউন্ড, এ বসবে। তাহলে কি ভাইয়া ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। বিশ্বাস করো ভাই, যে জিনিসটা তোমার পড়াইলাম এগুলো অনেকগুলা জিনিস হয়তো ভার্সিটিতে উঠে পড়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে দেখে এই জিনিসগুলা বলতে পারলাম, ঠিক আছে, নইলে এই জিনিসগুলা কনসেপশন ক্লিয়ার হয় না, ঠিক আছে, এবং রিলেট করতে পারি বলে এই জিনিসটা বলতেছি। এই ধরো সেন্স রেফারেন্স এই জিনিসগুলা না বুঝলে আর্টিকেল ঠিকভাবে বোঝানোও একটু টাফ, এই রেফারেন্স না বুঝলে তুমি তো বুঝবাই না যে তোমার ডেফিনিটনেস ভার্সেস ইনডেফিনিটনেস এটার মধ্যে পার্থক্য কি। ধরো আমরা সেমান্টিক্স একটা টপিক পড়ছিলাম, ডেফিনিটনেস ভার্সেস ইনডিফিনিটনেস। এগুলা শুনতে অনেক হাস্যকর লাগে, বাট এই ছোট ছোট ব্যাপারগুলো আসলে যারা জানে তাদের হচ্ছে জিনিসগুলো বুঝাইতে আরো সুবিধা হয়, আরো সুন্দর হয় ব্যাপারগুলো। আচ্ছা দেখো ডেন্টালে আসছে, এটার উত্তর কি হবে বলো তো? ওয়ান অফ আকবরস মোস্ট ভিগোরাস অপোনেন্টস, ওয়ান অফ দার পরে কি বসছে বলো তো? প্লুরাল নাউন বা প্লুরাল ফর্ম বসবে, আর হচ্ছে ভার্বটা কি সিঙ্গুলার বসবে। ডিউরিং হিজ লাইফ টাইম হ্যাড বিন ড্যাশ আউটস্ট্যান্ডিং স্কলার শেখ আহমেদ, এন্ডটা এইখানে কমাটা আসলে এইখানে বসবে। তাইলে এখানে আউটস্ট্যান্ডিং আছে, আমার এত কিছু তো বোঝার দরকার নেই। ও সাউন্ড আছে, ওটা কি আমার ভাওয়াল সাউন্ড না? ওটা আমার ভাওয়াল সাউন্ড। তাইলে ভাই এখানে আমার কে বসবে? এখানে আমার এন বসবে। অ্যান আউটস্ট্যান্ডিং স্কলার Sheikh Ahmed like Akbar who has venerated as, also venerated as মানে তাকে সম্মান দেওয়া হয়, as perfect man, পর মতো উচ্চারণ আছে, কনসোনেন্ট সাউন্ড। তাহলে কি এ হবে, তাহলে এ হবে বাই ওন কি ডিসপিলস মানে মতাদর্শ। এখন আমার কথা হচ্ছে ভাই আমি তো প্রশ্ন দেখেই ডরাই গেছি, আমি তো প্রশ্ন দেখেই ভয় পেয়ে গেছি যে ভাই এত বড় প্রশ্ন, ভাই মেডিকেল একটু বড় প্রশ্ন দিয়ে দেয় মাঝে মাঝে, বাট এইটা মানে খুবই সহজ প্রশ্ন আসে মেডিকেল, বাট এই প্রশ্নটা এই লেন্থের প্রশ্নটা যদি ধাবিতে করতো তোমার একটু ভাবতে হইতো, ঠিক আছে, একটু ভাবতে হইতো। বাট ডাক্তাররাই প্রশ্ন করে, তো ডাক্তাররা কত বছর আগে ইংলিশ পড়ছে, যদিও রেগুলার পড়ে তারপরেও আর কি। ধরো এখানে বলছে সিলেক্ট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ ইনকারেক্ট। আই হ্যাভ মানে এখানে ভুল কোনটা, আই হ্যাভ ড্যাশ এনজয়েবল টাইম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। তাইলে তুমি আমার দেখো লাস্ট নাইট, এটা তো ভুলের কিছু নাই, নাইটের আগে লাস্ট আছে মানে এটা বোঝাচ্ছে একটা সময় বোঝাচ্ছে, ভুল না। অ্যাট দ্য পার্টি আমি যখন খুবই স্পেসিফিক পজিশন বোঝাবো, স্পেসিফিক প্লেস পজিশন বোঝাবো, সবচেয়ে স্পেসিফিক প্লেস বা পজিশন বোঝাইলে কি হয়, অ্যাট হয়। যেরকম এই যে লাভ ট্রায়াঙ্গেল যে আমি দেখাইছিলাম, এখানে কি অ্যাট, তারপরে এখানে কি অন, আর এখানে কি ইন তিন, তাহলে কি এটা সবচেয়ে স্পেসিফিক, তাহলে তো অ্যাট ঠিকই আছে। এনজয়েবল টাইম, ভাই এনজয়েবল টাইম তো এটা ঠিকই আছে, এনজয়েবল একটা অ্যাডজেক্টিভ, টাইম নাউন। তাহলে এনজয়েবল যদি আমার এখানে আমি একটা মানে তোমার কি মানে বলি, এটার যদি একটা শব্দ ধরি, তাহলে এখানে ই সাউন্ড আছে, ইটা কি সাউন্ড, ভাওয়াল সাউন্ড। তাহলে ভাওয়াল সাউন্ডের আগে কে বসে বলতো, এন বসে। তাহলে এখানে কি আছে, এখানে কি আছে বলতো, এ আছে, এ না হয়ে এখানে কি হবে, এন হবে। তাহলে কি সিলেক্ট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট ইজ ইনকারেক্ট। তাহলে এখানে কি হবে, এন, মানে এখানে আসলে অপশনটাও ভুল আছে, এখানে হওয়ার কথা ছিল এ, এই এনটা কি বলতো, এনটা এখানে সঠিক উত্তর, এনটা এখানে সঠিক উত্তর, ঠিক আছে, এনটা এখানে সঠিক উত্তর। বুঝতে পারছো, বুঝতে পারছো বলতো। এখন একটা এক্সেপশন আছে,
এই এক্সেপশনগুলো থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসবে, এই এক্সেপশনগুলো থেকেই প্রশ্ন আসবে। ধরো কোনো ভাওয়াল প্রকাশক বর্ণ দিয়ে, ভাওয়াল প্রকাশক বর্ণ, খেয়াল করো আমি কি বলছি ভাইয়া, এই রুলসগুলো কিন্তু আমার মানে আমি এডিট করা। হ্যাঁ, কোন শব্দ দিয়ে ভাওয়াল প্রকাশক, ধরো কোন শব্দ ভাওয়াল প্রকাশক বর্ণ, ভাওয়াল প্রকাশক বর্ণ কে কে আছে, এ ই আই ও ইউ, ঠিক আছে, এই কয়টা আছে দিয়ে শুরু হয়, কিন্তু এদের উচ্চারণ ইউ বা ওয়া হয়, এর উচ্চারণ কি ইউ। ধরো একটা কমন কথা বলি, ধরো ভাওয়াল প্রকাশক যে সমস্ত বর্ণ আছে, একদম নর্মাল কথা, ভাওয়াল প্রকাশক বর্ণ এরা, ভাওয়াল প্রকাশক বর্ণ, প্রকাশক বর্ণ এদের দিয়ে শুরু হয়েছে কোন একটা ওয়ার্ড, ইউ ও, এটা কি ভাওয়াল প্রকাশক বর্ণ, কিন্তু এর উচ্চারণটা হয় ইউ অথবা ওয়া, এর উচ্চারণটা হয় ইউ, দুইটা উচ্চারণ হইতে পারে, আমি ফনেটিক অ্যালফাবেট লিখলাম না, ইউ হইতে পারে অথবা ওয়া হইতে পারে। এই দুইটা সাউন্ডকে, এখানে ডিপথং ট্রিপথং এর ব্যাপার আছে, ওইদিকে না যাই, এই দুইটা সাউন্ডকে আমরা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড হিসেবে বিবেচনা করতেছি। ইউ, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাইলে এজন্য এটার আমরা কি বলবো বলতো, এখানে আমাদের কনসোনেন্টের মতো ধরতেছে, এজন্য আমাদের এখানে কি হবে বলতো, এ হবে, এজন্য আমাদের এখানে এ হবে। তাহলে কি এ ইউনিফর্ম অ্যান্ড ওয়ান ওয়ে ইউনিফর্ম, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয়, কেমন না, নিজের উচ্চারণ নিজের মতোই হয়, মানে ইউ এর উচ্চারণ যখন, যখন এটা লিখে দিই, এটা অনেক জায়গায় আসে তো বাংলা নিয়মই লিখে দিই, যখন ইউ বর্ণের উচ্চারণ ইউ এর মতো হয়, তখন এর আগে আর্টিকেল এ বসে, এ বসে। আবার ওর উচ্চারণ এটা কি, ওয়ান ওয়ে টিকিট, ওয়া, ওয়া, ওয়ার মতো হইছে, ওয়ার মতো হইলে এটা কি হবে বলতো, এটা এ হবে। আবার ধরো আরেকটা অনেক সময় আসে, ওয়ান আইড ম্যান, মানে এক চোখে দেখা, ওয়ান, ওয়া, ওয়া যদি হয় তাহলে কি, এটা তো শুরু হয়েছে ও দিয়ে, ও কি আমার ভাওয়াল প্রকাশক বর্ণ, কিন্তু উচ্চারণটা ও আর মতো, তাহলে এটা কি হবে বলতো, এটা হবে কি বলো, এটা হবে এ, এ ওয়ান আইড ম্যান, ঠিক আছে। আচ্ছা, তাইলে বলতো এই যে মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান, আচ্ছা এই ইটা কি, ইটা কি আসলে, ইটা হচ্ছে ভাওয়াল প্রকাশক বর্ণ। আচ্ছা, এখন ভাওয়াল প্রকাশক বর্ণের উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, ইউ এর মতো হয়েছে ভাই, ইউরোপিয়ান উচ্চারণ যদি করতে চাই, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ান যদি বলি ইউ এর মতো যদি হয়, তাহলে কি এখানে আর আমার কি বসে না বলতো, এখানে আর আমার এন বসে না, এন না বসে এখানে কি বসবে, এ বসবে, তাহলে এটা কি হবে, এটা কি হবে, মিস্টার দ্য ইউরোপিয়ান হি ইজ অনারেবল। আচ্ছা, হি ইজ অনারেবল টু এভরিওয়ান দো, সে সবার কাছে সম্মানিত, দো হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, মাত্র বললাম ভাইয়া যে কোনো ফালতু কথা বলি না, এটার হচ্ছে প্রমাণ যে যা বলি তাই মোটামুটি পরীক্ষায় আসছে, আসবে, এবং মানে এখনো আসতেছে, ভবিষ্যতেও আসবে। তাহলে কি ওয়ান আইড ম্যান, মাত্র ব্যাখ্যাটা দিলাম, ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, ওয়ার মতো হয়, তাহলে এটা কি হবে বলতো, এ ওয়ান আইড ম্যান, মানে এক চোখে দেখে আরেক চোখে দেখে। দেখো এই ওয়ান আইড ম্যান কত জায়গায় আসছে, দেখছো, তুমি বুঝতে পারছো, এখানে আছেই কয়েকটা, ওয়ান আইড ম্যান, তারপরে হচ্ছে এই যে এখানে একটা দিচ্ছি ওয়ান ওয়ে টিকেট, এটা তো মানে ই না, আবার একটা আসছিল ভ্যালেন্টিনা টেরেস্কো হতে ওয়ান ওয়ে জার্নি, ঠিক আছে। আবার ইউনিক, ইউনিক আছে আরেক, মনে রাখো ইউনিক, হ্যাঁ ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে, এইটা একটা আছে,
আবার ধরো ইউনিভার্সিটি, এই দুইটা সবচেয়ে বেশি অ্যাডমিশন টেস্টে আসে, ইউনিক ইউনিভার্সিটি, এদের সাথে এ বসে। এখন হ্যাঁ, এদের আগে দা বসতে পারে যদি কনটেক্সট অনুসারে হয়। তাহলে হি হ্যাজ ড্যাশ ইউনিক ভিশন ফর লাইফ, তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাহলে এখানে কি হবে, এ হবে, এখানে এ হবে। বোঝা গেছে? বোঝা গেছে যে রুলস গুলা কিভাবে এই জিনিসগুলো বানাইতে সময় লাগে রে ভাই। তোমরা তো খালি চিল্লাও যে ভাই এই হয়েছে সেই হয়েছে, ভাই বুঝতে হবে। ভাই রিটেন সাইডে প্রবলেম কি করবো, রিটেন সাইডে প্রবলেম, রিটেন ক্লাস করো, সেকেন্ড পেপারে তো রিটেন ক্লাস সবই দেওয়া, তো করো। তাও যদি তোমার না হয়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে রিটেন বেস আছে, ওইটাও করতে পারো, তোমার ইচ্ছা। হুইচ ওয়ান ইজ কারেক্ট, দেখছো যেগুলা বলছি আর ইউ বি ইউনিটে আসছে 21-22 সালে। তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট, অ্যান্ড ওয়ান ওয়ে রোড, ভাই হবে না, ওর উচ্চারণ কি, ওয়ান, ওয়া, তাহলে ওয়া হইলে এখানে কি এ হবে, এটা হবে না। আচ্ছা, অ্যান্ড ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ, ইউ এর মতো যেহেতু উচ্চারণ সেহেতু এটা কি হবে বলতো, এ হবে। অ্যান্ড এমপি, এমপি, আচ্ছা কারেক্ট, দেখো এটা বাদ দাও। অ্যান ইউনিভার্সিটি, মাত্র বললাম ইউ এর উচ্চারণ ইউ এর মতো হইছে, তাহলে এটা হবে না, তাহলে এটা কি হবে বলতো, এ এমপি, সরি এ ইউনিভার্সিটি, কিন্তু এখানে এমপি। আচ্ছা এমপি বাংলায় তুমি লেখো এমপি। আচ্ছা এখানে কি সাউন্ডটা আসছে, এ সাউন্ডটা আসছে না। এখন তুমি আমারে বলো তো ভাই, এ সাউন্ড কি ভাওয়াল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? অবশ্যই এটাও কি ভাওয়াল সাউন্ড, যেহেতু ভাই এটা ভাওয়াল সাউন্ড সেহেতু এখানে কি হবে বলতো, এন হবে, সেহেতু এখানে এন হবে, তাহলে কি এন এমপি। ভাই দেখা যাচ্ছে কনসোনেন্ট, দেখা যাচ্ছে কনসোনেন্ট, তাতে কি হইছে? আসল গ্রামারিয়ান যারা গ্রামার করছে, সিনট্যাক্স করছে, তারা কি করছে, তারা তো সাউন্ড বলছে। বাংলাদেশিরা কপি মারতে যায় সাউন্ড আর লেটারের মধ্যে পার্থক্য বোঝে না। তাহলে এই দোষ কার? এই দোষ কি বাংলাদেশি কপিবাজদের? মানে আমরা তো জাতি হিসাবে কপি করতে উস্তাদ, আমাদের নাকি যারা বানাইছে তাদের? তুমি দেখছো ওই যে আর্টিকেল বললাম কয়টা রুলস ডিফারেন্স, হ্যাঁ আমি মানতেছি ভাওয়াল গুলার সাউন্ড যখন ইউ অথবা ও আর মতো হয় তখন এটা ডিফারেন্ট হয়, এইটার পিছনেও লজিক আছে। কিন্তু এইটার পিছনে লজিক যদি আমি তোমার বোঝাইতে যাই আমার 2 ক্লাস লাগবে, বা আরো তোমার মানে আদার্স নলেজ লাগবে। এইটারে আমি ব্যতিক্রম হিসাবে লিখতে পারি, কিন্তু এই যে হয় এর উচ্চারণ হয় এর মতো না কিসের মতো, বা এই যে এনএমপি এটারেও অনেক জায়গায় বলছে যে ব্যতিক্রম, বাট ব্যতিক্রম না, তোমাকে ফোকাস করতে হবে সাউন্ডে, উচ্চারণটা কেমন হচ্ছে। আর্টিকেলটা ডিপেন্ড করতেছে সাউন্ডের উপর, আর্টিকেলটা কোনোদিন লেটারের উপর ডিপেন্ড করতেছে না। এটা খুব ভালো একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো ওয়ান আইড ম্যান, এগুলো আমি আর বললামই না, এইটুকু বুঝছো। এই যে এখন কি করবো ভাই, বই লেখার খাতিরে পড়ানোর খাতিরে আমিও এটা দিছি, কিন্তু এটা যে একটা বোগাস নিয়ম, এটা এখন তুমি বুঝতে পারছো যে এটা একটা বোগাস নিয়ম। যখন শব্দটি নিরবেইস দিয়ে শুরু হয়, নিরবেইস দিয়ে শুরু হয়, নিরবেইস মানে কি, আমরা সাধারণত বাঙালিরাই মানে চিন্তা করি এখানে এইচ আছে, এইটার উচ্চারণটা হর মতো হবে, কিন্তু সাধারণত যখন হটা হয় না, হ যদি উচ্চারণ না হয় তাহলে আমাদের ধরো এই যে মানে মুখ গহ্বর বা সবকিছু মিলে উচ্চারণটা হয়ে যায় অর মতো। তাহলে এইটারেই, এই অটারেই আমি বলতেছি নিরবেইচ। হ্যাঁ, কারণ বাংলা খুঁজে পাচ্ছি না ভালো, তো এইটাই দিয়ে দিছি সব জায়গায়, নিরবেইচ। আচ্ছা নিরবেইচ দিয়ে শুরু হয় তখন এন ব্যবহৃত হয়, তার মানে হয়ের উচ্চারণটা যখন অর মতো হচ্ছে, ভাই অটা আমার কি বলতো, অটা তো অবশ্যই আমাদের কি ভাওয়াল সাউন্ড। এখন ভাই অটা যদি ভাওয়াল সাউন্ড হয় তার আগে অবশ্যই এন বসবে, এটা আমার বেসিক প্রিন্সিপাল রে ভাই। আমি বারবার যে লিখতেছি সাউন্ড, এটা কি বুঝতেছো? আমি যে বারবার সাউন্ড লিখতেছি এটা কি তুমি বুঝতেছো? আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে, অ্যান্ড অনেস্ট ম্যান, তুমি লেখো না, তুমি এইটা তো বুঝো, অনেস্ট এমনি তো তুমি লিখতে পারো। তাহলে এটা কি বলো তো, অ যেহেতু, তাহলে কি এইটা হবে। অ্যান্ড আওয়ার গ্লাস, এটা কি আওয়ার, আ হচ্ছে, আ কি সাউন্ড ভাই, ভাওয়াল সাউন্ড, আ ভাওয়াল সাউন্ড। এই জিনিসটারে আমি নাম দিছি নিরবেইচ। ভালো ট্রান্সলেশন করার মতো কিছু পাচ্ছিলাম না বোঝানোর মতো। আচ্ছা ডেস্ট অনেস্ট ম্যান, ভাই এত কিছু তোমার বোঝা লাগবে না, অ আছে ভাই, এই নিয়মটা তো লাগেই না। আমি তোমাকে সাউন্ডের যে কনসেপ্টটা দিয়েছি, সাউন্ডের কনসেপ্ট দিয়েই হয়ে যায়। তুমি যত বেশি কনসেপ্ট বুঝবা, ইংলিশ গ্রামার অনেকে বলে মুখস্থ করার বিষয় না, কিছু রুলস কিছু শব্দ এটার পরে থাকলে এটা ওইটা মুখস্থ করার বিষয়, বাট রুলস গুলো বোঝার জিনিস। তাহলে এখানে অ্যান অনেস্ট ম্যান হবে না, কারণ আমি তো হনেস্ট উচ্চারণ করতেছি না। আচ্ছা দেখো এই যে অনেস্ট,
আমি তোমার যদি বেসিক, এখানে তো আহামরি কোনো কঠিন ওয়ার্ড দেয় না যেটা তুমি উচ্চারণ জানো। তুমি কি জীবন এটা কাউরে হনেস্ট বলতে শুনছো? তুমি তো হনেস্ট শুনো নাই, তুমি শুনছো হচ্ছে অনেস্ট, তুমি শুনছো অনেস্ট। ডিসকাশন গ্রুপে এটা অফ করা লাগবে। তাহলে উচ্চারণটা কি এখানে? উচ্চারণটা কি? হনেস্ট তো না, তাহলে এটার উচ্চারণ কি? অর মতো, ফাউল সাউন্ড। এজন্য এখানে কি হচ্ছে? অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেইন হিমসেলফ ফ্রম করাপশন। এখন এই যে ধরো অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম মানে কি? বিরত থাকা, ঠিক আছে? অ্যালোফ ফ্রম, দূরে থাকা, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখো, এগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসে। সো একটা কোয়েশ্চেন তুমি কিভাবে পড়বা? এইভাবে পড়বা যে একটা থেকে 10টা পড়ার চেষ্টা করবা, একটা প্রশ্নকে 10 ভাবে অ্যানালাইসিস করবা। সো দিন শেষে আমাদের এডুকেশন সিস্টেমটা এমন হয়ে গেছে, তুমি যত বেশি প্রশ্ন ভালোভাবে অ্যানালাইসিস করবা তুমি তত ভালো রেজাল্ট করতে পারবা। এটাই নিয়ম হয়ে গেছে। দেখো, কমপ্লিট দ্য টেস্ট ইন অ্যান আওয়ার, আর মতো উচ্চারণ হচ্ছে ভাই, আ কি ভাওয়াল সাউন্ড, তাহলে কি হচ্ছে? অ্যান আওয়ার। দেখছো? আচ্ছা, এখন কয়টা বাজে? 47 বাজে। হ্যাঁ, আমি একটু তোমাদের বিরতি নিব। চলে আসলাম আবার। হ্যাঁ, তো আমরা ভালোই পড়তেছিলাম, এবং টু বি অনেস্ট আর্টিকেলের যতটুকু বেসিক দেয়া হয়েছে, এই বেসিকটুকু ক্লাস 6 থেকে পড়লেও আমাদের মানে ভুল ধারণা থাকে, বিশেষ করে রেফারেন্স জিনিসটা ঠিকভাবে না বোঝার কারণে আমরা বুঝতে পারি না যে কোন সময় হচ্ছে কনফিউশনে পড়ে যাই, এ বসাবো এন বসাবো না দা বসাবো। এটা আমারও কনফিউশন হইতো, পরে আমি যখন আরেকটু হায়ার স্টাডিজ করছি তখন ব্যাপারটা আসলে বুঝতে পারছি, যদিও এরকম ডিরেক্ট ছিল না। তারপর সাউন্ডের ব্যাপারটা, সো আই থিঙ্ক এখন ক্লিয়ার। কি রে, সাউন্ড গেছে, চলে গেছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো 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 হ্যালো, সাউন্ড আছে? হ্যালো হ্যালো হ্যালো, না ঠিকই তো আছে, চেক করে নিই সাউন্ড। তোমরাও একটু বলো তো ঠিক আছে নাকি? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো যেসব ক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করব, এই জায়গাগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, যেসব ক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করব। প্রপার নাউন, কমন নাউন পড়াইছি। প্রপার নাউন কি? সাধারণত কোনো সত্তার নাম, সোজা কথা, ঠিক আছে? আর কমন নাউনও পড়াইছি। সো সেক্ষেত্রে এ নিউটন ইজ নট বর্ন এভরি সেঞ্চুরি। এখানে নিউটনরা প্রতি শতকে জন্মায় না বা প্রতি দশকে জন্মায় না। সো এখানে যদি শুধু বলতাম আইজ্যাক নিউটন, ঠিক আছে, তাইলে সে থাকতো প্রপার নাউন, বাট এটা ব্যবহার করার কারণে এটা নিউটনের সত্তাটাকে বোঝাচ্ছে, মানে নিউটনের মতো ব্যক্তি প্রতি শতাব্দীতে জন্মায় না। সো এই জন্য এখানে নিউটনটা কমন নাউন হয়ে গেছে, এবং এটা কি বলতো, এ ব্যবহার করা হয়েছে। এক্সক্লামেটরি সেন্টেন্সে WH ওয়ার্ডের পরে বসে, যেরকম কি হোয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া। যদি এখানে তোমার কোনো ভাওয়াল সাউন্ড দিয়ে হইতো তাহলে এখানে এ অথবা এন বসতে পারে, ঠিক আছে? অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে বোঝাতে। ধরো তুমি কাউকে চিনো না, জানো না, ধরো তুমি আমারে চিনো না, তুমি বললা সম্পদ নামের একজন গত রাতে আমাকে কল দিছিল। কথাটা বুঝছো? সম্পদ নামের
একজন আমাকে কল দিছে। এখন এই ব্যাপারটা কিরকম হয়ে গেল? সম্পদ নামের একজন, তাহলে একজন তো তুমি বোঝাচ্ছ, সম্পদ রেফারেন্স আছে সম্পদ নামের একজন, তাহলে অবশ্যই এখানে কি বলতো এ অথবা এন বসানো লাগবে, তাই না? যেহেতু আমার কি এটা তোমার কি করছে বলতো, সম্পদ নামের একজন, সম্পদ নামে 10 জন থাকতে পারে, তার মধ্যে একজন, তার মানে এটা মনে হচ্ছে নির্দিষ্ট করা, কিন্তু কোন সম্পদ তা তো তুমি বুঝতেছো না, যে এই সম্পদ না কোন সম্পদ বুঝতেছো না, তাহলে কি এটা অনির্দিষ্টই আছে। তাহলে অনির্দিষ্ট থাকার কারণে এখানে আমার কি বসতেছে বলতো, এখানে আমার এ বসতেছে, কারণ কি কনসোনেন্ট সাউন্ড। প্রতি অর্থে যেরকম ম্যাঙ্গো সেলস 80 টাকা এ ডজন, এখানে এ মানে হচ্ছে পার ডজন, প্রতি বা পার অর্থ, পার। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গুলার কমন নাউনকে অবজেক্ট হিসেবে বসাইতে, ধরো হি ইজ এ কি সিঙ্গার, এটা কি একটা সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গার কি কমন নাউন, তাহলে সিঙ্গুলার কমন নাউন আছে এবং তাহলে কি সিঙ্গার। সোজা কথা ভাই, এখানে কি আছে আমার কনসোনেন্ট, তার আগে আমার কি হবে বলতো, একটা এ অথবা এন হবে, যেহেতু আমার কি এখানে এস দিয়ে আছে, তাহলে কি এ আমার এখানে এ হবে, সোজা কথা, শেষ। আচ্ছা, হোয়াট সারপ্রাইজ ইট অল, তাই সেম ঘটনা আমি তোমার যে দুইটা প্রিন্সিপাল বলছি, যে ভাওয়াল সাউন্ডের আগে এন বসবে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে, এটা কি এত কিছু তুমি জানোই না, তাহলে কি হবে, হোয়াট এ সারপ্রাইজ ইট ওয়াজ, গেল। হি ইজ ড্যাশ ম্যান হু ট্রাইজ টু গেট প্লেজার ফ্রম অল দিস, সে এমন একজন মানুষ, সে এমন একজন মানুষ, তাহলে এখানে কি একজন বুঝাইছে, তাহলে কি হি ইজ এ ম্যান হু ট্রাইজ টু গেট, কিন্তু এখানে যদি এই মানুষটা সম্পর্কে আরো কথা থাকতো তাহলে দা হইতে পারতো, এখানে তো আমার স্পেসিফিক রেফারেন্স নেই, এ হইছে। আচ্ছা, গেল। দেখো এগুলা পারা উচিত। ইন 1582 শেক্সপিয়ার বানানটা দিকে অনেকে এটা আসে, এখন অবশ্য আসে না, ম্যারিড অ্যানি হ্যাথওয়ে দ্য ডটার অফ ড্যাশ পিজেন্ট ফ্যামিলি। এখন ডটার অফ ড্যাশ পিজেন্ট ফ্যামিলি, দেখি এইটার তোমরা কি উত্তর দাও, আমি তোমাদের একটু উত্তরটা দেখব। এখন পিজেন্ট ফ্যামিলি মানে কৃষক পরিবার, হ্যাঁ, এখন সে যে কৃষক পরিবারে বুঝলাম, এখানে তার বউয়ের নাম দিছে, একটা স্পেসিফিক জিনিস আছে যে অ্যানি হ্যাথওয়ে সে বিয়ে করছে, তাহলে সে কি একটা কৃষক পরিবারের সন্তান, কৃষক পরিবারের তার তো গোত্র বা কোন কৃষক পরিবারের সেটা দেয়নি, তাহলে কি এটা অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট যদি হয় তাহলে কি আমার ইনডেফিনিট আর্টিকেল বসবে, যেহেতু এখানে আমার কি আছে ভাওয়েল না কনসোনেন্ট, যেহেতু কনসোনেন্ট আছে সেহেতু আমার কি হবে, এ হবে, এ পিজেন্ট ফ্যামিলি, আর পিজেন্ট ফ্যামিলি। বুঝছো পার্থক্যগুলা বুঝছো? এই জিনিসগুলাই কিন্তু পার্থক্য করে দিবে পরীক্ষায়, এই জিনিসগুলাই পার্থক্য করে দিবে। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, আর আমরা হয়তো 10 মিনিট পড়বো। আসো আমরা এখন টাইপ 1 দেখি, যে পেশা বৃত্তি পরিচয় বোঝাতে এ অথবা এন বসবে। এ আর এন এর মেন পার্থক্য কি? ধরো এন বসবে, দুইটা প্রিন্সিপাল মনে রাখবা, এন বসবে আমার ভাওয়াল সাউন্ডের সাথে, এ বসবে আমার কনসোনেন্ট সাউন্ডের সাথে, এ বসবে আমার কনসোনেন্ট সাউন্ডের সাথে, ঠিক আছে? এ বসবে আমার কনসোনেন্ট সাউন্ডের সাথে। এইটা কি বলতো, এইটাই কিন্তু হচ্ছে আমাদের কি বলে এটারে, বলো, এইটাই আমাদের বেসিক প্রিন্সিপাল। এইটার উপর বেস করে এই জিনিসটাই যদি ঠিকভাবে মনে রাখো না, আর টুকটাক নলেজ থাকে, তাইলেই তুমি অনেক কিছু পাইরে যাবা, 70-80% প্রশ্ন সলভ করতে পারবা। দেখো, রিমা ইজ অ্যান আর্টিস্ট, ভাই তোমার তো এখানে এ না এন বসাইতে হবে, তো বুঝছো আর্টিস্ট তার একটা পেশা। হার ব্রাদার ইজ এ পাইলট, তাহলে কি এ পাইলট, রিমা একজন শিল্পী এবং তার ভাই একজন পাইলট, বুঝলাম। ডজন, 100, 1000, মিলিয়নের পূর্বে এ ব্যবহৃত হয়। তার নেকলেস ইজ ওয়ার্থ 100,000 টাকা, তার মানে কি এইটা আমার বোঝাই যাচ্ছে যে আমার এটা প্রতি অর্থে, সাধারণত এটা হি অর্ডার্ড এ ডজন রোজেস ফর হিজ মাদার, তার মানে কি এখানে সাধারণত প্রতি, পার, ওই যে নিয়মটা পড়ছিলাম ওইটাই, বা এটারে তোমার কি আনস্পেসিফিক বা নন স্পেসিফিক হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর ধরো আমাদের এ আর হচ্ছে এন এর এতটুকুই ব্যবহার, এ আর এন এর এতটুকুই ব্যবহার। হ্যাঁ, এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের দার ব্যবহার, ডেফিনিট আর্টিকেল দার ব্যবহার, এতটুকু পড়লেই হবে, বেশি পড়া লাগবে না। কমন নাউন যেগুলো আছে
বয়, কাউ, পয়েট, ফ্লাওয়ার কোনোভাবেই একটা সেন্টেন্সে আর্টিকেল অথবা কি প্লুরাল ফর্ম ছাড়া ব্যবহৃত হইতে পারে না। অর্থাৎ আমার কমন নাউনের ক্ষেত্রে কমন নাউন একা একা বসতে পারে না, মানে তার কাউরে লাগবেই, হয়তো তার আর্টিকেলকে লাগবেই বা তারে প্লুরাল করতে হবে। এই দুইটা ওয়েতে হইতে হবে, হয় সে প্লুরাল হবে, না হয় তার পূর্বে এ এন দা বসবে। তাহলে তাহলে পারি না ক্যাট ইজ এ পেট অ্যানিমেল, ক্যাট ইজ এ পেট অ্যানিমেল, এটাকে আমরা বলতে পারি ক্যাট ইজ এ পেট অ্যানিমেল? না, ক্যাটটা এখানে কি কমন, মানে এখানে কি ক্যাটের শ্রেণীকে বোঝাচ্ছে, তাহলে কি এটা কমন নাউন, এইটা কমন নাউন। তাহলে এখানে ক্যাটস বসাইতে পারতাম, ক্যাটস আর পেট অ্যানিমেলস বসাইতে পারতাম, বাট সিঙ্গুলার রাখতে চাইলে এখানে আমার কি একটা এ বসাইতেই হবে। সো এইটাই বোঝাইছে দ্য ক্যাট ইজ এ পেট অ্যানিমেল, ক্যাটস আর পেট অ্যানিমেল, মানে কি ফরমেশনটা কি, তোমার যদি কমন নাউন হয় এরে আমার স্পেসিফিক করতে হবে, হয় আমার প্লুরাল দিয়ে স্পেসিফিক করতে হবে, নয়তো আমার একটা আর্টিকেল বসাইতে হবে, এইটাই একটা নিয়ম। ঠিক আছে, আচ্ছা দেখো, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন এপ্রিল এত ইন ড্যাশ ভিলেজ স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন ইন কান্ট্রি অফ ওয়ার্কশায়ার। দেখি এটা কি কেমনে পারো, এটা কেমনে পারো বলো, এটা তোমরা উত্তর দিবে, এটা আমি বলবো না, এটা আমি ইচ্ছা করেই বলবো না, তোমাদের উত্তর আমি শুনবো। এটা ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট নেইদার ড্যাশ পয়েটস মাদার নর হিজ ফাদার কুড রিড অর রাইট। তার মানে কি, যেহেতু এখানে আমার আগে বাপ মার কথা বলা হয়েছে, বা বেসিক্যালি পয়েট্রি নিয়ে আমার আগে কিছু বলা হয়েছে, তারপরে তো ধর একটা জীবনী শুরু হইলে তারে নিয়ে কিছু বলার পরে তো তার বাপ মারে নিয়ে বলে, যেহেতু আমার একটা রেফারেন্স আছে, সেই তো আমার এখানে একটা ডেফিনিট আর্টিকেল বসবে, ডেফিনিট আর্টিকেল আছে ইংলিশে একটা দা। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে দেন, তার মানে এর আগে আমার একটা কনটেক্সট মানে কিছু একটা আছে, ড্যাশ রিয়েল ক্যারেক্টার অফ ড্যাশ লায়ার রিভিলড এন্ড নোবডি বিলিভস ইন। কারণ আমি প্যাসেজটা লায়ন নিয়ে কথা বলতেছি, আগে কিছু লাইন দেখলে তুমি বুঝতে পারতা যে না ভাই এটা বুঝতে পারছি। তাইলে এরকম যদি হয়, যেহেতু আমার একটা কনটেক্সট আছে, তাহলে কি দা রিয়েল ক্যারেক্টার, যেহেতু আমার রিয়েল ক্যারেক্টার বা লায়ন নিয়ে আগে বলা হয়েছে, তাহলে কি দুইটাই আমার দা হবে। তাহলে তুমি দেখলা ক্লাসের শুরুতে যে আধা ঘন্টা বক বক করলাম, কেন করলাম? এই কারণেই করলাম। আচ্ছা, দোজ হু ডাইড ফর দ্য কান্ট্রি আর টু প্যাট্রিয়টস, এগুলা ভাই পারবা, এগুলা আসলে পড়ানোর কিছু নাই, এগুলা প্র্যাকটিস, এগুলা কি বলো তো, প্র্যাকটিস, এটা তো আমি প্র্যাকটিস করাইলাম। প্র্যাকটিস 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 প্র্যাকটিস। আসো তারপর আমরা টাইপ 2 দেখব। টাইপ 2টা কি, প্রকৃতির মধ্যে যে সকল জিনিসের অস্তিত্ব শুধু একটাই, মানে অস্তিত্ব আমার একটাই, আর কিন্তু নাই, একটাই অস্তিত্ব, তাদের নামের আগে দা বসে। যেরকম মুন, এখন কারো ব্যক্তিগত চাঁদ থাকতে পারে, বাট আসল চাঁদ কি একটাই, তাহলে কি দ্য মুন শাইনস এট নাইট, দ্য স্কাই আকাশ একটাই, তাহলে কি দ্য স্কাই ইজ ব্লু। গেল, দেখো হোয়াট ইজ ড্যাশ সোর্স অফ নীল, ঢাবিতে সি ইউনিটে আসছে 22-23 সালে, তাহলে নীল নদের কথা বলা হয়েছে, এটা কি একটাই, ওয়ান পিস, ওয়ান এন্ড অনলি, একটাই, তাহলে কি এখানে দা হবে। এখন সোর্স যেহেতু জিজ্ঞাসা করতেছে, হোয়াট ইজ এ সোর্স অফ নীল তো হয় না, সোর্স তো একটা না, এটা ডেফিনিট একটা সোর্স আছে, তাহলে কি হোয়াট ইজ দ্য সোর্স অফ নীল, মানে নীল নদের সোর্সটা কি এখানে তারা জানতে চাইছে, এখানে নীল নদের সোর্সটা কি জানতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা টাইপ 3 দেখি, এবং এই টাইপ 3 থেকে মেডিকেলে প্রচুর মানে এবছর প্রশ্ন আসছে, এবং এটা অনেক জায়গায় আমি পড়াই, খুবই ইম্পর্টেন্ট। যখন কোনো নাউন দিয়ে কথা বুঝি, এটা রাইট ফর্ম অফ ভার্বেও পড়াইছি, কোনো নাউন দিয়ে কোনো জাতিকে বা এখানে একটা শব্দ লিখে নাও বা শ্রেণীকে, কোনো জাতিকে বা শ্রেণীকে নির্দেশ করা হয়, তখন নাউনটির আগে দা বসে। ধরো এইটাই মেডিকেল এবার আসছে, মেডিকেল 24-25 আসছে, এরকম আসছে প্রশ্নটা, এই যে এই জায়গায় ড্যাশ বাঙালিস আর সিম্পল। ভাই এখানে বাঙালি জাতিকে বোঝাইছে, এখানে আসলে কারে বোঝাইছে, বাঙালি জাতি বা শ্রেণীকে বোঝাইছে। বাঙালি জাতি বা শ্রেণীকে বোঝাইলে আমার কি এখানে
আমার কি বসে? এটা তো একটা নাউন, প্লুরাল নাউন হইলেও তো নাউন, তাহলে এর আগে আমার দা বসছে। দ্য ফ্রেঞ্চ ড্যাশ নোন ফর দেয়ার আর্ট, তাহলে কি তাদের আর্টের জন্য পরিচিত। এখানে ফ্রেঞ্চ কি জাতিকে বোঝাইছে, ইন্ডিয়ানস আর ডাইভার্স ইন কালচার, এটা কি জাতিকে বোঝাইছে। তো এইখানেই একটা কনসেপ্ট তোমাদেরকে পড়াই, সেটা হচ্ছে ন্যাশনালিটি ভার্সেস ল্যাঙ্গুয়েজ। ন্যাশনালিটি ভার্সেস ল্যাঙ্গুয়েজ। তো দেখো, বাঙালি, জাপানিজ, ফ্রেঞ্চ ইত্যাদি জাতির নাম দিয়ে যখন ভাষার নাম বোঝায়, সোজা কথা ভাই, মানে সোজা একটা কথা বলি, কই লিখে দিব, এই জায়গায় লিখে দিই, দা প্লাস জাতি, জাতির নাম বা ধরো শ্রেণীর নাম, শ্রেণীর নাম। কিন্তু এটা আবার মনে রাখবা, নো আর্টিকেল প্লাস ভাষার নাম। এটা নিয়ে আমি ফেসবুকে পোস্টও লিখছিলাম, ঠিক আছে। তো জাতির নাম, কারণ কি জাতি বা মানে জাতিটাকে স্পেসিফাই করার জন্য ডেফিনেট আর্টিকেল লাগে, ভাষার ক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করি না। ধরো আমি যদি বলি হি, টা আসা প্রশ্ন ঠিক এরকম না, স্পিক্স ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ, বলো এটা কি হবে? এটা আসা প্রশ্ন এক জায়গায়, এটা কি হবে? উত্তর দাও। এখন তোমার প্রশ্ন লেখা কনটেক্সট বুঝতে হবে। হি স্পিক্স ইংলিশ, তার মানে এই ইংলিশটা কি? এই ইংলিশটা ভাষার নাম, সে ইংলিশে কথা বলে, তাহলে এটা ভাষার নাম। যদি ভাষার নাম হয়, কথা বুঝো, ভাষার নাম হলে এখানে কোনো আর্টিকেল হবে না। তাহলে স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, সে ইংরেজদের মতো। এটা কিন্তু ইংরেজ, ইংরেজদের মতো, ইংরেজদের মতো। তাহলে এটা কি বলতো? এটা আমার কিন্তু জাতি। তাহলে কি এখানে আবার দা হবে, লাইক দা ইংলিশ। সো এই কনসেপ্টটা বেশ ইম্পর্টেন্ট, বিসিএস আসছে এবং কি এটা আসে, মেডিকেলও আসছে। সো এই জিনিসটাই বুঝাইছি। ধরো জাপানিজ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, আসলে ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। সো এটার আগে কি নো আর্টিকেল, নো আর্টিকেল এর ইউজ কিন্তু জানতে হবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। দেখো, ড্যাশ গ্রিকস হাউএভার সেন্ট অনলি দেয়ার মেল কি চিলড্রেন টু কি স্কুল। তাহলে এখানে কি গ্রিকস বলতে কি? গ্রিক জাতিকে বোঝাইছে। এখানে বোঝাইছে কারে বলতো? এখানে বোঝাইছে কাকে? গ্রিক জাতি। দেখছো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। আমি কেন বলি একাডেমিক ভালোভাবে পড়ো, অ্যাডমিশন কিছু না। দা গ্রিকস, দা গ্রিকস জাতিকে বোঝাইছে। হি ইজ দ্যাট নোজ ইংলিশ ওয়েল, হি নোজ ইংলিশ ওয়েল। এইটা তো ভাষা, ভাষার নাম। তাহলে ভাষার নামের আগে কি কোনো আর্টিকেল বসে না? তাহলে এইটা কি জাতিকে বোঝাইছে? তাহলে কি এটা কি হবে বলো? বলো, তোমরাই পারো, এটা তো আমার বলার কিছু নেই। দেখো মেডিকেলে আসছে এটা, ভাইয়া কেন পটপট করছি, মেডিকেলে আসছে তাই। কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বেলো। কিরে কি উচ্চারণ করি এগুলা? বিলো, হ্যাঁ। তাহলে ড্যাশ বাঙালিস আর ইন্টেলিজেন্ট, তাহলে এটা কি জাতির নাম বুঝাইছে। যেহেতু এটা জাতির নাম বুঝাইছে, কথা বুঝছো, যেহেতু এটা জাতির নাম বুঝাইছে, যেহেতু এটা জাতির নাম বুঝাইছে, সেহেতু কি বলতো এখানে দা হবে, দা বাঙালিস আর ইন্টেলিজেন্ট। গেল। দেখো এইখান থেকে ঢাবিতে কিন্তু আসছে, মাত্র পড়াইছি। হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। হি রিপ্রেজেন্ট ড্যাশ হিন্দু কমিউনিটি, তার মানে কি এটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে। যেহেতু এটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে, শ্রেণীকে বোঝাচ্ছে, তাহলে কি রিপ্রেজেন্টস দ্য হিন্দু কমিউনিটি। দ্য ফ্রেঞ্চ রেফার্স টু, এটা কেন বেশি পড়াচ্ছি? তাহলে দা প্লাস এটা কি ফ্রেঞ্চ পিপলকে বোঝাচ্ছে, অবশ্যই ল্যাঙ্গুয়েজকে বোঝাবেন। কত প্রশ্ন আসছে দেখছো, কত প্রশ্ন আসছে দেখছো। সো আজকে এই পর্যন্তই। এখন আমরা যেটা দেখবো, আমরা টাইপ 4 দেখবো, বাদ্যযন্ত্র রিলেটেড কথাবার্তা। সো এগুলা কি? বাদ্যযন্ত্রের ইংলিশ কি? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, তো সাধারণত এর নামের আগে দা বসে। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন বাদ্যযন্ত্রের নামের আগে দা বসে? এখন তোমরা বলতে পারি, ভাই এটা রুলস তাই বসে। হ্যাঁ রুলস, এখানে একটু বোঝার আছে। ধরো আমরা যখন বলি সে তো বাদ্যযন্ত্র বাজাতে পারে,
সে তো বাদ্যযন্ত্র বাজাতে পারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া বাদ্যযন্ত্র তো অনেক আছে, গিটার আছে, পিয়ানো আছে, বাঁশি আছে, তাই না? তাহলে বাদ্যযন্ত্র অনেক আছে। এখন ওই আমি যদি বলি যে সে গিটার বাজাতে পারে, সে গিটার বাজাতে পারে, তার মানে কি তুমি বাদ্যযন্ত্রের মধ্যে এই যে গিটার, একে তুমি স্পেসিফিক করতেছো না, বা একে কি তুমি এর মধ্যে তো ডেফিনেটনেসটা আনতেছো। তাহলে কি স্পেসিফিসিটি বা ডেফিনেটনেস বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি বলতো? আমরা ব্যবহার করি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, এবং ডেফিনিট আর্টিকেল ইংলিশে একটাই আছে, সেটা হচ্ছে দা। ঠিক আছে? সো এই জন্যই কিন্তু বলা হয়েছে বাদ্যযন্ত্রের নামের আগে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের আগে, তাহলে কি পিয়ানো এইটা কি এর আগে দা হয়েছে, বাঁশি মানে ফ্লুট, অনেকে এটার না জানতে পারো, ফ্লুট মানে হচ্ছে বাঁশি। ঠিক আছে? তো এর আগে দা হয়েছে, এটা থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসছে, একবারে যে আসে নাই তা না, আসছে। এই যে দেখো, হি ক্যান প্লে ফ্লুট, ঢাবিতে আসছে, ঢাবিতে এই প্রশ্নটা আসছে। ঠিক আছে? আচ্ছা, নাড়াচাড়া করবো না আজকে, সবকিছুতেই সমস্যা। সো আর এটারে যতটুকু নেওয়া যায় সেভাবেই নিব। হি ক্যান প্লে ফ্লুট, তার মানে কি ফ্লুটটা কি ভাই বলো তো? ফ্লুট মানে বাঁশি, একটা গান আছে না, কে বাঁশি বাজায়? ঠিক আছে? সো এইটার মানে কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাইলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম যেহেতু আছে এবং এখানে কি বাঁশিটা স্পেসিফিক করা, এজন্য কি এর নামের আগে একটা দা বসবে। তাহলে এখানে কি বসবে? দা বসবে। ঢাবিতে কবে আসছে বলো তো? ঢাবিতে এটা, ঢাবিতেও কিন্তু এটা চলে আসছে, ঢাবিতে ঢাবিতে 9-10 সালে এটা হচ্ছে আসছে। ঠিক আছে? আচ্ছা, এখন ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা তোমাদের অ্যাডজেক্টিভের সময় অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার এগুলা পড়াইছি না? এখন যখন স্পেসিফিক পজিশন, ধরো আমি বললাম যে সে পরীক্ষায় প্রথম হয়েছে, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলা কি একটা স্পেসিফিক পজিশন না? এগুলা কি ভাই একটা স্পেসিফিক পজিশন না? এখন এগুলা যদি একটা স্পেসিফিক পজিশন হয়, তাহলে স্পেসিফিক কোনো কিছু বোঝানোর জন্য আমাদের স্পেসিফিক বা হচ্ছে ডেফিনিট আর্টিকেল কি, স্পেসিফিক বা ডেফিনিট আর্টিকেল কি বলতো? দা। স্পেসিফিক বা ডেফিনিট আর্টিকেল ইংলিশে একটাই, সেটা হচ্ছে দা। এজন্য কিন্তু এই যে ধরো ক্রমবাচক সংখ্যার আগে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এখন ক্রমবাচক সংখ্যা কি মানে যেটা তোমার অবস্থান বোঝাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এরকম এদের আগে দা বসে। এটা কিন্তু এইচএসসি তো মানে লাস্ট আর্টিকেল থেকে প্রশ্ন আসছে 2019 সালে, এরপরে তো 20-এ পরীক্ষায় হয় নাই, আবার 5 বছর পর তোমরা। সো এটা এইচএসসি তে আগে আসতো আর কি। ঠিক আছে? বারবার নইরা এটা চেঞ্জ করা যে কত বিরক্তিকর। দেখো, বলছি ভাইয়া আসতো মানে কি, আসলেও আসতো। রাইফেল রুটি আওরাত, ঠিক আছে, এটা কিন্তু মুক্তিযুদ্ধের উপর লেখা কি একটা উপন্যাস। দা বলেই দিলাম, দ্য ফার্স্ট কি বেঙ্গলি নোভেল ড্যাশ লিবারেশন ওয়ার। তাহলে এই ফার্স্টটা কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা কি ক্রমবাচক সংখ্যা না? এখন ক্রমবাচক সংখ্যা যদি হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এর নামের আগে কি বসবে বলতো? এর নামের আগে দা বসবে, এর নামের আগে দা বসবে। আচ্ছা, বসাইলাম। অন ড্যাশ লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। এখন যুদ্ধটা কি মুক্তিযুদ্ধ না? কি খুবই স্পেসিফিক করে দিছে না? এবং আগের কনটেক্সটের সাথে আজকে ওই কনটেক্সট মিলাই মিলাই দেখবো দা আছে, তাহলে কি এটা দা হচ্ছে। রবিন গট ড্যাশ ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন, তাহলে কি ফার্স্ট প্রাইজ এটা কি একটা ক্রমবাচক সংখ্যা, তাহলে এখানে কি হবে? দা হবে। ইন দ্য লাস্ট 25 ইয়ার্স, আর পড়ারই দরকার নেই। লাস্ট টু কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যদি হয়, লাস্ট টু কি একটা ক্রমবাচক সংখ্যা, তাহলে এখানেও কি হবে? দা হবে। তাহলে তুমি বুঝতে পারছো? প্লিজ এটা কাজ হও ভাই, নাহলে বারবার ঘুরা যায় স্লাইড চেঞ্জ করা। ও আমি তো বোকা আসলে, স্লাইড চেঞ্জার নিলেই তো হয়। আগে নিতাম প্রথম বুঝছো, অনলাইনে প্রথম যখন ক্লাস নিছি, আর কি ভাব একটা স্লাইড চেঞ্জার হাতে নিয়ে, মানে এটা ক্যারি করতেই কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, তাইলে কই, হ্যাঁ আচ্ছা বুঝছি। হ্যাঁ, তাহলে কি দা এখানে হচ্ছে। তাহলে তুমি যদি বলো ভাই এটা এইচএসসির জন্য কত ইম্পর্টেন্ট, দেখছো এখান থেকে কত প্রশ্ন আসছে এইচএসসিতে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো রবিন গট
ফার্স্ট প্রাইজ ইন ড্যাশ কম্পিটিশন, দুইটাই দেওয়া হবে। কারণ যেহেতু কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ পাইছে, আগের কনটেক্সটে অবশ্যই তোমার হচ্ছে কম্পিটিশন রিলেটেড কিছু ছিল, এজন্য কি দুইটাই দেওয়া হবে। আমরা আজকে এটা দেখবো, এইটাই আজকে দেখবো যে প্যাসেজের মধ্যে আর্টিকেল, প্যাসেজে আর্টিকেল বসানোর জন্য কনটেক্সট বোঝার বিকল্প নেই। কনটেক্সট, তারপরে হচ্ছে ডেফিনেটনেস, ঠিক আছে, ডেফিনেটনেস, এটা খুবই দামি একটা কথা, এই জন্য লিখে দিলাম। ইনডেফিনেটনেস বোঝার বিকল্প নেই। ঠিক আছে, এইটা বোঝার কোনো বিকল্পই নেই। এইটাই আজকে আমরা বুঝবো। গত ক্লাসে কিন্তু প্রথম 20-25 মিনিট এটা নিয়ে বক করছি, কারণ রুলস তো সবাই পড়ে, বাট কি এটা বুঝতে হবে আমাদের। এইটা আমরা অনেকগুলা রুলস একসাথে, অনেকগুলা দায়ের ব্যবহার আমরা হচ্ছে একসাথে। ধরো এইটা থেকে বেশ প্রশ্ন আসে যে ধরো আমরা যখন বলি ডেইলি স্টার, আমরা কি শুধু হচ্ছে ডেইলি স্টার বলি না, দা ডেইলি স্টার। দেখবা ডেইলি স্টারের সাথে অনেকে দা ইউজ না করলে দা ডেইলি ক্যাম্পাস, ওরা কিন্তু আগে থেকেই ব্র্যান্ডিং করছে দা সহ। সো সংবাদপত্রের নামের আগে জাহাজ, ধর্মগ্রন্থ, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, মহাসাগর, তারপর হচ্ছে পর্বতমালা, দ্বীপপুঞ্জ, এগুলার নামের আগে দা বসে। ধরো এখানে ইম্পর্টেন্ট কিছু যেগুলো আসে দেয়া আছে, ধরো টাইটানিক একটা কি বিখ্যাত জাহাজ না? টাইটানিক তো মুভির নামও, বাট যেহেতু এখানে স্যাঙ্ক আছে, ডুবে গেছে, তার মানে কি এটা একটা বিখ্যাত জাহাজ। এজন্য কি এখানে কি বসছে বলো তো? এজন্য এখানে দা বসছে। তারপর ধরো দা গ্যাঙ্গেস, গ্যাঙ্গেস তো না ভাই, এটা হচ্ছে গঙ্গা, বানানটা গ্যাঙ্গেস। হ্যাঁ, তো এর আগেও কি বসছে? দা বসছে, কারণ এটা নদীর নাম। হিমালয়স কি পর্বতমালার নাম, তাহলে কি এর আগে দা বসছে। এখন একটি মাত্র দেখো, আমি কিন্তু একটা ওয়ার্ড বলছি, এখানে কি আছে বলতো? পর্বতমালা। আর এখানে কি আছে বলতো? পর্বত। এখানে কি আছে? দ্বীপ। এখানে আছে দ্বীপপুঞ্জ। ঠিক আছে, পার্থক্য কি? পর্বতমালা মানে যেগুলা অনেকগুলা পর্বত মিলে, ধরো হচ্ছে হিমালয়ের কথা বলতে পারো। তারপর দ্বীপপুঞ্জ মানে অনেকগুলা ছোট ছোট দ্বীপ মিলে একটা জায়গা। সো এই জন্য এটার কিছু ব্যতিক্রম আছে, এই উপরের রুলসটার কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো আমাদের জেনে রাখতে হবে ভাই। ব্যতিক্রমগুলা থেকে প্রশ্ন আসে, ধরো আসলে এগুলা থেকেই বেশি আসে। ধরো মাউন্ট এভারেস্টের আগে দা বসে না। মাউন্ট কি কিলিমাঞ্জারোতে তোমার কি দা বসে না। K2 একটা সিনেমা আছে, K2 না 3। হ্যাঁ, তো এইটার আগে কি দা বসে না। সো এই তিনটা এক্সাম্পল একটু মনে রাখো, বিশেষ করে যে মাউন্ট এভারেস্ট আর K2। হ্যাঁ, তারপর ধরো বিভিন্ন আইল্যান্ডের নাম, মানে একটা দ্বীপের নামের আগে, ধরো যে মাদাগাস্কার, গ্রিনল্যান্ড, বালি, ঠিক আছে, এগুলোর নামের আগে দা বসে না। এই মাদাগাস্কারটা বেশি ইম্পর্টেন্ট। তারপর ধরো মানে একটা লেক, যেটা হ্রদ, এটার নামের আগেও দা বসে না। লেক সুপিরিয়র, এটা বেশি একটা আসে না। লেক টিটিকা অথবা কি ক্র্যাটার লেক, এগুলা জাস্ট জেনে রাখো, যেগুলা স্টার মার্ক দিছি এটা জেনে রাখো। ক্র্যাটার লেকটা যদি খুব কঠিন কোনো দিন আসে, চলে আসলেও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো এইটা আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা এটা সলভ করি, আসো। হি ওয়াজ বর্ন অন দ্য সাগরদারি, মানে কি মাইকেল মধুসূদন দত্তর কথা বলতেছে। অন ড্যাশ ব্যাংক অফ, দেখো ব্যাংক শব্দটা নিয়ে আমি একটু কথা বলবো একটু উপরে। এখন কপোতাক্ষ রিভার, এটা কি নদীর নাম? নদীর নামের আগে অবশ্যই দা বসে। আচ্ছা, এখন এখানে কি ব্যাংকটা মানে কি নদীর তীর? কোন নদীর তীর? কপোতাক্ষ নদীর তীর। তাহলে কি এখানে নদীর তীরটা কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? স্পেসিফিক, এটা ডেফিনেট। তো এই জন্য কি দা বসতেছে, এই জন্য দা বসতেছে এখানে। আচ্ছা, অ্যাকর্ডিং টু ড্যাশ বাংলাপিডিয়া, কি 991 একাডেমিক্স, জার্নালিস্ট, ফিজিশিয়ানস, লয়ার্স, মানে মুক্তিযুদ্ধে যে মারা গেছে সেইটা। এখন এই যে বাংলাপিডিয়া, এইটা তোমার বলতে পারো সংবাদপত্র না, বাট মানে এটা কি একটা বিখ্যাত একটা বই, বা এটা কি বিখ্যাত একটা মানে জিনিস। ঠিক আছে, মানে পড়াশোনা রিলেটেড একটা জিনিস। এইটার মানে ভালো বাংলাটা আমি ভুলে গেছি, বাংলাপিডিয়া সত্যি কথা বলতে গেলে তো ভালো একটা গ্রন্থ বলতে পারো। ঠিক আছে, সো এই জন্য কিন্তু এটার নামের আগে দা হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরো যে বিখ্যাত স্থাপনা, এখানে কিন্তু আমাদের একটা কথা ছিল যে অট্টালিকা অথবা বিখ্যাত অট্টালিকা, অথবা আরেকটা শব্দ এখানে অ্যাড করে নাও, বিখ্যাত স্থাপনা।
বিখ্যাত স্থাপনা যেগুলা আছে সেগুলা। ধরো পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, এটা তো একটা কি বলতো, একটা অট্টালিকাই তো। এটা কি বিখ্যাত স্থাপনা বা অট্টালিকা? বিখ্যাত স্থাপনা বা অট্টালিকা। তো এই জন্য কি বলতো, এর নামের আগে দা বসে, এর নামের আগে কি দা বসে। আচ্ছা দেখো 19 আসছে, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ অ্যান এক্সিকুইটলি ডিজাইনড বিল্ডিং, তার মানে অনেক সুন্দর মনোরম এরকম বোঝাইছে। তাইলে এখানে কি ইটা কি ভাওয়েল সাউন্ড, তাহলে এটা কি হবে এন হবে। কারণ কি বলতো, আবার প্রিন্সিপালটা মনে করে দিচ্ছি, ভাওয়েল সাউন্ডের আগে কি হয়, ভাওয়েল লেটার না কিন্তু ভাওয়েল সাউন্ডের আগে এন হয়, আর এটা হয় কি কনসোনেন্ট সাউন্ডের আগে। এটা কি আমাদের একদম বেসিক প্রিন্সিপাল না? এটা কি আমাদের বেসিক প্রিন্সিপাল। এবং এই যে ওয়ার্ডগুলা লিখছি সাউন্ড আর লেটার, এই দুইটার মধ্যে তোমরা এখন পার্থক্য বুঝে গেছো। সো আশা করি তোমরা আর এই জিনিসটা ভুল করবা না। এইটাই আর্টিকেল পড়ানোর মানে মূল কারণ, আর কোনো কারণ নেই। আচ্ছা এই নিয়মটা আমরা একটু দেখে রাখবো। বইয়ের নামের আগে যদি লেখকের নাম থাকে বা লেখকের নাম দিয়ে যদি বইয়ের নাম বোঝানো হয়, সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। আচ্ছা ধরো শেক্সপিয়ারস হ্যামলেট, শেক্সপিয়ারের বই হ্যামলেট, হ্যামলেটের আবিধানিক অর্থ কি? হ্যামলেট নোবেলের মানে হ্যামলেট এর আবিধানিক অর্থ কি? এর আবিধানিক, এটা কোন জায়গায় জানি আমি অ্যাডমিশন একবার আসতে দেখছিলাম, অর্থ বা শাব্দিক অর্থ, অর্থ হচ্ছে ছোট গ্রাম, ছোট গ্রাম, যদিও গল্পটা অন্যরকম বাট এটা ছোট গ্রাম। মেটাফরিক্যাল মিনিং চিন্তা করলে হয়তো মিলে। শেক্সপিয়ারস হ্যামলেট ইজ এ ক্লাসিক প্লে, মানে নাটক, সরি নোবেল বলি কেন, চোখে তো ব্যথা, নাটক আর নোবেল এক বলে ফেলতেছি। তার মানে কি এখানে কি কোনো দা বসে নেই। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি ওন দা নোবেল প্রাইজ, তার মানে কি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, এক্ষেত্রে কি আমরা কোনো আর্টিকেল ইউজ করছি না। তাহলে কি আই হ্যাভ রিড শেক্সপিয়ার। এখন তুমি আমারে বলো এখানে শেক্সপিয়ার দিয়ে আসলে কি বোঝাচ্ছে? শেক্সপিয়ার দিয়ে এখানে কি বোঝাচ্ছে? এখানে কি লেখক শেক্সপিয়ার বোঝাচ্ছে নাকি তার সাহিত্যকর্ম বোঝাচ্ছে? তুমি বলো। এইটা মিনিংটা তোমার বুঝতে হবে, এই মিনিংটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, এইটারই বলে হচ্ছে মিনিং ইন কনটেক্সট। মিনিং ইন কনটেক্সট, এটা লিঙ্গুইস্টিক্সের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে হচ্ছে প্র্যাগমেটিক্স। প্র্যাগমেটিক্স। হ্যাঁ আচ্ছা, আরো বড় পরিসরে চিন্তা করলে ওটা বলে ডিসকোর্স। যাই হোক ওইদিকে আমরা না যাই, ওটা লাগবে না। তাইলে এন্ড মিনিং ইন কনটেক্সট মানে কি? এখন এই শেক্সপিয়ার তো লেখকও হইতে পারে, সাহিত্যকর্মও হইতে পারে, এই ডিপেন্ড করবে তার আশেপাশে কি আছে। তুমি কি একটা মানুষকে পড়তে পারো? হ্যাঁ, তোমার পার্টনারে তুমি পড়তে পারো ধরলাম, বাট কি তুমি শেক্সপিয়ারের পড়তে পারো না? শেক্সপিয়ারের রচনা পড়তে পারো, সাহিত্যকর্ম পড়তে পারো। তাহলে এক শেক্সপিয়ার দিয়ে লেখকও বোঝানো যায়, সাহিত্যকর্মও বোঝানো যায়। এই যে মিনিংটা চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা কি বলে হচ্ছে প্র্যাগমেটিক্স। হ্যাঁ আচ্ছা, যেহেতু সাহিত্যকর্ম বোঝানো হয়, তাহলে কোনো সাহিত্যকর্ম বা লেখকের নাম দিয়ে যদি সাহিত্যকর্ম বোঝানো হয়, রুলসটা আমাদের কি ছিল? লেখকের নাম দিয়ে সাহিত্যকর্ম বোঝানো হলে এর আগে কোনো আর্টিকেল বসে না। হ্যাঁ, সো এটা একটু খেয়াল রাখো। সো দেখছো এটা কিন্তু জাহাঙ্গীরনগরে আসছে, ঠিক আছে। রিনা রিডস হোমার্স ইলিয়াড, এটা একটা বিখ্যাত গ্রন্থ। হোমারের ইলিয়াড কি বিখ্যাত গ্রন্থ বা বিখ্যাত সাহিত্যকর্ম। তাহলে এখানে কি হবে বলো তো? কোনো আর্টিকেল হবে না, কোনো আর্টিকেল হবে না। দেখছো জাহাঙ্গীরনগরে এই টাইপটা থেকে যে বেশি প্রশ্ন আসছে। বুঝছো এই পর্যন্ত? এই পর্যন্ত বোঝা গেছে? বলো যে ভাই এই পর্যন্ত বুঝছি। তাইলে আমরা এখন যেটা পড়বো এটা বেশি ইন্টারেস্টিং। ধরো কিছু কিছু দেশের নামের আগে কিছু শব্দ দেখবা, বা এদের সাথে কিছু শব্দ দেখবা যারা একটু স্পেশাল। ধরো
পৃথিবীর মোড়লকে বর্তমানে বলা যায় আমেরিকা। চায়নাও অনেক ভালো বিট দিচ্ছে, বাট আসল মোড়লকে আমেরিকাই বলো। তো ধরো খুবই ঐতিহ্যবাহী দেশ বা একটা টাইমে ওয়ার্ল্ড অর্ডার লিড দিছে কে? ইউকে, ইউনাইটেড কিংডম, বা ধরো রিপাবলিক ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নের কথা বলতে পারি। এদের নামের আগে দা বসে। এখন এটা কেন হচ্ছে দা বসে, এটার কোনো ব্যাখ্যা আমার জানা নেই। হয়তো তাদেরকে একটু সম্মান দেখানোর জন্য দা বসাইছে। ধরো দা ইউনাইটেড স্টেটস বা দা ইউএসএ, দা ইউনাইটেড কিংডম। আচ্ছা, অনেকে ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ আর ইউকের মধ্যে পার্থক্য বুঝো না। হ্যাঁ, আচ্ছা, ইউএসএ হচ্ছে যেটা আমেরিকা, বাংলা কথা। আমি অনেক সময় বুঝতাম না ছোটবেলায়। ইউএসএ মানে হচ্ছে আমেরিকা, সোজা কথা। বাংলায় যাদের লেখো আমেরিকা, যদি উচ্চারণে আমেরিকা লেখো আমেরিকা। আর ইউকে মানে ইংল্যান্ড। হ্যাঁ, এটার ভিতরে আছে স্কটল্যান্ড কিংবা এই দেশগুলো আছে, বাট ওইটা না। ওভারঅল ইংল্যান্ড হচ্ছে ইউকে। তারপর ধরো ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, সোভিয়েত ইউনিয়ন। সো এগুলা খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনে, এখান থেকে প্রশ্ন আসে ভার্সিটি গুলাতে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমাদের কি আছে? one day having sauce he went to কি বলতো? ইউএসএ। তাহলে কি এখানে এর আগে কি বসবে বলতো? এর আগে অবশ্যই দা বসবে। এর আগে অবশ্যই দা বসবে, কারণ কি ইউএস এর আগে কি বসে? দা বসে। সো এইটারই বলা হয় যে ভৌগোলিক তাৎপর্যপূর্ণ অঞ্চলের আগে, বা হচ্ছে খুবই, এই যে দেখো ভৌগোল, এইটা তো একটা আছে, আবার হচ্ছে ভৌগোলিক তাৎপর্যপূর্ণ বিশেষ এলাকা বা দেশের নামের আগেও দা বসে। যেরকম ধরো দ্য সাউথ ইস্ট এশিয়া, দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, দ্য নর্থ অফ ইংল্যান্ড, দ্য মিডল ইস্ট। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। মিডল ইস্টের কথা বলো ইউক্রেন। ইউক্রেনটা নিয়ে ঝামেলা আছে, তারপরেও এই দুইটা খেয়াল রাখো, আসলে এই দুইটা থেকে আসবে। বাট আমি তোমারে বলি, এত পেঁচাবে না। যদি তোমারে দেয় এই কয়টা থেকে আসবে, ইউএসএ, ইউকে, ইউএই, সোভিয়েত ইউনিয়নও আসবে না। ধরো এই যে এই তিনটা থেকেই যত জায়গায় আসবে। এইচএসসি হোক, অ্যাডমিশন হোক। তারপর আবার কিছু দেশের নামের আগে দা বসায়, যেরকম নেদারল্যান্ডস এর আগে বসে। তারপর ধরো ওয়েস্ট ইন্ডিজের আগে বসে, ওয়েস্ট ইন্ডিজ নেদারল্যান্ডস আসতে পারে, বা ফিলিপিন্স। এটাও মোটামুটি আঠার মতো, বাট সেকেন্ড কেসটা খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তাইলে এটা বুঝতে পারছো? এটা ক্লিয়ার? টাইপ 8 ক্লিয়ার বলো তো? তাইলে এখন আমরা যাব টাইপ 9-এ। হ্যাঁ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা বসে। এবার এটা এইচএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা এইচএসসিটা বেশ আসে, মানে এখন হয়তো বা কোশ্চেন প্যাটার্ন কিছুটা চেঞ্জ হবে, বুঝছো? কারণ 2019 সাল আমরা অ্যানালাইসিস করে পড়াচ্ছি, এখন কত? 2025 সাল। হ্যাঁ, আচ্ছা, ধরো আমাদের অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম কি, এটা বুঝতে হবে। ধরো আমাদের একটা হচ্ছে পজিটিভ ফর্ম, তারপর হচ্ছে ধরো কম্পারেটিভ ফর্ম, তারপরে হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ধরো আমরা এখানে বলতেছি গুড, এটা পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ হচ্ছে বেস্ট। তারপর ধরো আমরা ব্যাড বলি, যদি ব্যাড, এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স, সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স্ট। তারপর ধরো এখানে ইন্টারেস্টিং শব্দটা আছে। হ্যাঁ, ইন্টারেস্টিং। ধরো এখানে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। ধরো এই যে টলের কথাটা আগে বলি। ধরো আমরা, এটা খুব কমন একটা নশন, টল, টলার, টলেস্ট, মানে ইআরইএসটি যোগ করা। বাট এগুলার বাইরে যেগুলো আছে ওগুলা থেকে এই পরীক্ষায় বেশি আসে। আবার ধরো অনেক সময় আমরা এইভাবে ভাওয়াল চেঞ্জ করে, ওয়ার্ড চেঞ্জ করে করতে পারি। এটা একটা সিস্টেম, এটাকে বলতে পারি সিস্টেম 1। এইটা একটা সিস্টেম, সিস্টেম 2। আরেকটা সিস্টেম হচ্ছে যে মোস্ট ইন্টারেস্টিং। এটা কিভাবে আসছে? এটা জাস্ট এমনি লিখি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ধরো ইন্টারেস্টিং, এটা কি তুমি আর এমনি শব্দটা বড়, মানে মরফিম চিন্তা করলে এমনিই বড়, বা ওয়ার্ড ফর্ম চিন্তা করলে এমনিই বড়। আর তো ইন্টারেস্টিং আর বা এগুলা তো বলা যায় না, এজন্য আমরা মোর আর মোস্টের ব্যবহার করি। মোর ইন্টারেস্টিং, এগুলা 6-এ আমরা পড়তাম। মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, ঠিক আছে? মোর মোস্ট লাগায় পড়তাম। এটা হচ্ছে 3 নাম্বার প্রসেস। এখন আমার কথা হচ্ছে, ভাই এগুলা তো বুঝলাম, তাহলে সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দা কেন বসে? এইটার রিজন কি? এখন সুপারলেটিভ মানে কি? সেরা, সোজা কথা সেরা।
সেরা সেরা মানুষটা আলাদাভাবে স্পেসিফিক করতেছি, ডিস্টিংগুইশ করতেছি, এই জন্য দা বসে। হি ইজ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে কি তারে আমি স্পেসিফিক করতেছি। এই দাটা কি, তাকে আমি ডেফিনিট নেস আছে আমার, তারে আমি ডিফাইন করতেছি, ডেফিনিট আর্টিকেলের এখানে ইউজ হবে দা। তারপর কি, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুকস, তাহলে কি এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, তাহলে কি এটার আমি আইডেন্টিফাই করতেছি কি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বই, এজন্য কি এটা আমার ডেফিনেট হয়ে যাচ্ছে, বা এখানে আমার কি আছে ডেফিনেটনেসটা আছে, আমি এখানে ডিফাইন করতে পারতেছি, ঠিক আছে, বা এখানে আমার স্পেসিফিসিটিটা আছে, এই জন্য এখানে কি বসতেছে দা বসতেছে, এই জন্য এখানে দা বসতেছে, ঠিক আছে। দেখো ড্যাশ ওয়ান অফ দ্য লার্জেস্ট, তার মানে কি এটা হয় সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মের আগে কি বসবে দা, শেষ। ট্রুথফুলনেস ইজ গ্রেটেস্ট, তাহলে এখানে আমার কি বসবে বলতো, এখানেও কিন্তু আমার দা বসবে, সুপারলেটিভ ফর্ম। ওয়ান্স হি ইউজ টু থিঙ্ক হি ইজ দ্য রিচেস্ট ম্যান টু বি হ্যাপিয়েস্ট বাই সুপারলেটিভ ফর্ম। আচ্ছা সুপারলেটিভ ফর্ম থাকলে তোমার দেখার কিছু আছে, এর আগে সবসময় কি দা বসবে, হ্যাঁ এটার একটা চেঞ্জ আছে বাট দরকার নেই, এটা জেনে রাখো এনাফ, ঠিক আছে। মানে ইম্পর্টেন্ট রুলস সম্ভবত 45তম বিসিএস বা বিভিন্ন জায়গায় এই রুলসটা আসে, আর্টিকেল কয়েকটা রুলসে আর্টিকেলের বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য, তার মধ্যে এইটা একটা। ধরো আমাদের বিভিন্ন পাবলিক প্লেস আছে না, পাবলিক প্লেস কি বলতো, যে জায়গায় ধরো সবাই যায়, এখন বলবো ভাই প্রিজন কেমনে পাবলিক প্লেস, ভাই ওইটাও পাবলিক প্লেস, ওইখানেও পাবলিক আছে, ঠিক আছে। তো এই যে পাবলিক প্লেস গুলো আছে, পাবলিক প্লেসের মধ্যে আমাদের প্রশ্নে যেগুলো সবচেয়ে বেশি আসে, পাবলিক প্লেসেস, ধরো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ, হসপিটাল, মার্কেট, প্রিজন, এই পাবলিক প্লেসগুলোতে যদি সাধারণ উদ্দেশ্যে যাওয়া বোঝায় তাইলে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া বসায় মানে বোঝায় তো তাহলে কি আর্টিকেল বসে। হ্যাঁ আচ্ছা কিভাবে এটা হয় এটা দেখি। ধরো অ্যালার্জি হইল নাকি, আচ্ছা এখান থেকে দেখাই। দে ওয়েন্ট টু দ্য হসপিটাল টু ভিজিট দেয়ার ফ্রেন্ড, দুইটা সেন্টেন্স লিখি আমি, লিখলেই বুঝবা। went to hospital to see their relatives. They went to hospital. They went to hospital as they had an serious car accident. এই দুইটা হ্যাঁ, এখন আগেই বলছি আর্টিকেলে কনটেক্সটটা বেশ ইম্পর্টেন্ট। এখন হসপিটাল একটা পাবলিক প্লেস, হসপিটাল একটা পাবলিক প্লেস। এখন হসপিটালে মানুষ দুইটা উদ্দেশ্যে যায়, সাধারণত দুইটা উদ্দেশ্যে মানুষ হাসপাতালে যায়, কেউ এই জায়গায় ঘুরতে যায় না। হ্যাঁ দুইটা উদ্দেশ্যে যায়, একটা হচ্ছে নিজে অসুস্থ হইলে, নিজে অসুস্থ হইলে সেইটা, আরেকটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়। এখন তুমি আমারে বলো, তুমি আমারে বলো হাসপাতালে আসলে কি যাওয়া উচিত? ধরো বাংলাদেশে একজন অসুস্থ হলে 20 জন দেখতে যায়, মানে রোগীরা আরো রোগী বানায় ফেলে। হ্যাঁ তো এখন হাসপাতালে যাওয়ার সাধারণ উদ্দেশ্যটা কি? হাসপাতালে যাওয়ার সাধারণ উদ্দেশ্যটা কি? অসুস্থ হইলে এইটা কি সাধারণ উদ্দেশ্য, বা আমরা বলি মেইন মোটিভ, এটাকে সাধারণ উদ্দেশ্যও বলতে পারো, আবার বলতে পারো মেইন মোটিভ। হ্যাঁ তাহলে যখন মেইন মোটিভে হয় তাহলে তো এখানে আসলে যাওয়ার কথা যাইতেছে, এখানে আর কোনো আর্টিকেল বসানোর দরকার নেই। কিন্তু আচ্ছা এটা ই বলছি,
আচ্ছা পুরা সেন্টেন্স পড়তে হবে, দেখছো আমি এটার এইটা ভাবছি, এটার এইটা ভাবছি। দে ওয়েন্ট টু হসপিটাল টু সি দেয়ার রিলেটিভস। আচ্ছা তাহলে এখানে কেন গেছে বলো তো? তারা কি নিজেরা অসুস্থ? না, তারা রোগী দেখতে গেছে। এইটা কি মেইন মোটিভ? মেইন মোটিভ না, এটা কিন্তু মেইন মোটিভ না, তারা দেখতে গেছে। তাইলে যখন এরকম মেইন মোটিভ হবে না, তখন তার আগে আর্টিকেল বসবে। তাহলে এখানে কি বসবে? দা বসবে। কিন্তু দে ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ দে হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তার মানে কি তারা অসুস্থ তাই হাসপাতালে গেছে। এইটা কি মেইন মোটিভ, এইটা হচ্ছে আমাদের মেইন মোটিভ। মেইন মোটিভ, এজন্য আমাদের এটা কি হবে বলো তো? এজন্য এটা কি হবে বলো? কোনো আর্টিকেল হবে না। দে ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ দে হ্যাড অ্যান কার অ্যাক্সিডেন্ট, একই হসপিটালের প্রথমে তোমার কোনো আর্টিকেল বসতেছে না, আবার দা বসতেছে। তাহলে এই জন্যই কিন্তু আর্টিকেলের কনটেক্সটটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমাদের স্লাইডে চলো। শি গোজ টু চার্চ এভরি সানডে, এখানে কেন হয়নি ভাই? এভরি সানডেতে যে সে যাইতেছে, এখন চার্চে যাওয়া ধরো প্রতি, বা তোমার মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, ঠিক আছে, বা তুমি মানে মসজিদে রেগুলার নামাজ পড়তে যাও। কারণ মসজিদে তো মানুষ চাই ধর্মীয় মানে অনুশাসনগুলো পালন করার জন্য, তাহলে ওটা ঠিক আছে, তাহলে এর নামের আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু দে ওয়েন্ট টু দ্য হসপিটাল টু ভিজিট দেয়ার ফ্রেন্ড, তারা নিজেরা অসুস্থ না, তারা অসুস্থ ব্যক্তিরে দেখতে গেছে। অসুস্থ ব্যক্তিরে দেখতে যায় দল বাইতা পারলে আরো অসুস্থ বানায় দিছে। তাহলে কি সেই ক্ষেত্রে আমাদের দা হচ্ছে। তাইলে ধরো মেন উদ্দেশ্য, সহজ কথা, মেন উদ্দেশ্য যদি হয় তাইলে এখানে ভাই কোনো আর্টিকেল বসে না। কিন্তু মেন উদ্দেশ্য না, অন্য উদ্দেশ্যে হ্যাঁ দা হয় বা আর্টিকেল হয়। ঠিক আছে, আচ্ছা চলো আমরা তাহলে একটু দেখি, কিছু প্র্যাকটিস করি। এটা নিয়ে প্রশ্ন আসছে, এই যে এটার কথাই বলতেছিলাম, 39তম বিসিএস, 45 না। দে ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক, তাহলে এটা কি হবে? আচ্ছা দে না, হি, চোখটা বেশি ব্যথা করতেছে। তাহলে হি ওয়েন্ট টু হসপিটাল, তার মানে সে হাসপাতালে গেছে কারণ তার হার্ট অ্যাটাক হয়েছে, এটা হচ্ছে কনটেক্সট। তাহলে তার হার্ট অ্যাটাক বা সে অসুস্থ দেখেই তো হাসপাতালে গেছে, মেইন উদ্দেশ্যেই গেছে, তাহলে অবশ্যই এখানে দা হবে। তাহলে তুমি একটা কথা চিন্তা করো ভাই, তাহলে আমার শুরুর আর্টিকেলটা কি হবে? দা। তাহলে তোমার দুইটা থাকুক না, তোমার দুইটা থাকুক, তুমি আগে দেখো এখানে কই দা আছে। নো আর্টিকেল হবে না, এ হবে না, নো আর্টিকেল হবে না, দা হবে। দা হবে, বোঝাই যাচ্ছে। তাহলে কি হার্ট অ্যাটাকের আগে, রোগের নামের আগে সাধারণত আর্টিকেল বসে না, কিছু কিছু রোগ আছে ওইগুলোতে বসে, বাট এখানে বসে না। তাহলে কি দা হয়েছে। তাহলে কি তুমি যখন এই যে মিলাবা, তুমি যখন এইখানে উত্তরটা বসাবা, তুমি চারটা অপশন এভাবে ক্রস চেক করবা, এইটাতে মিলাইলেই দেখবা কয়েকটা বাদ চলে গেছে। তাহলে তোমার আর অপশন টেস্ট করে সময় নষ্ট হবে না, দ্রুত পারবা। বুঝছো? ওই আর্টিকেলের এই নিয়মটা বেশি ইম্পর্টেন্ট, আসলে দেখবা এটি চলে আসছে। তারপর ধরো সাধারণত আমাদের খেলার নাম বা খাবারের নামের আগে আর্টিকেল বসে না, সাধারণত বসে না, একটা ব্যতিক্রম আছে। শি এনজয়স প্লেইং ফুটবল, এখানে কি কোনো আর্টিকেল বসে না। দে হ্যাড লাঞ্চ টুগেদার, বসে নাই। বাট এখানে খাওয়া দাওয়ার একটু ব্যতিক্রম আছে, এখানে একটু ব্যতিক্রম আছে। ধরো তোমার কেউ নিমন্ত্রণ করছে, আর নর্মাল খাওয়া দাওয়ার তুমি বাসায় বসে খাইতেছো, নিজের খাওয়া নিজে খাইতেছো, সেক্ষেত্রে না। নর্মাল ক্ষেত্রে যদি নিমন্ত্রণ বোঝায় তাহলে দা বসে। যেরকম শি ওয়াজ ইনভাইটেড টু দা লাঞ্চ, ঠিক আছে, তার মানে কি বাই হার কলিগ। তাহলে এই লাঞ্চটা এখানে মানে কি? এই লাঞ্চটা এখানে মানে হচ্ছে নিমন্ত্রণ। কারণ কি এখানে ইনভাইটেড, তোমার একটা শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে। শি ওয়াজ ইনভাইটেড টু দা লাঞ্চ বাই হার কলিগ, তার মানে এখানে নিমন্ত্রণ বা ইনভিটেশন। তো এইরকম তোমার যদি ইনভিটেশন বোঝায় তাইলে দা বসবে, বাকি ক্ষেত্রে দা বসবে না, ঠিক আছে। এখন আসো আমরা টাইপ 12টা দেখবো। হ্যাঁ, ঋতু বা উৎসবের নামের আগে সাধারণত আর্টিকেল বসে না, এটার একটা ব্যতিক্রম আছে। হ্যাঁ, এখন তোমরাই আমারে বলবা ভাই উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, তো বুঝছি ভাই, কিন্তু এখানে তো কোনো আর্টিকেল নাই। কিন্তু ছোটবেলায় যে ভাই এই যে রেইনি সিজন, রেইনি ডে নিয়ে যে পড়ছি, তার আগে যে দা বসছে, হ্যাঁ রেইনি ডে নিয়ে হচ্ছে তোমার কি দা হয়, বা রেইনি সিজনের আগে দা হয়। এখন কেন হয় ভাই?
এটার আসলে স্পেসিফিক কোনো ব্যাখ্যা আমি পাইনি, আমার অভিজ্ঞতা বা পড়াশোনা যতটুকু বলে রেইনি সিজন নিয়ে আসলে অনেক বেশি কবিদের মধ্যে বলো, তারপরে বিভিন্ন নোভেলিস্ট বা সাহিত্যিকদের মধ্যে বলো একটা ফ্যাসিনেশন আছে। সো এটার একটু স্পেশাল ভাবে দেখে, ডেফিনিট ভাবে দেখে, এই জন্য হয়তো বা দা বসায়। কিন্তু যখন কোনো নির্দিষ্ট ঋতু বা উৎসব বোঝানো হয় তার আগে হচ্ছে দা বসে। এখন এই দুইটা কমন, যে সাধারণত ঋতুর নামের আগে মানে কোনো আর্টিকেল বসে না, কিন্তু রেইনি সিজন যদি হয় তাইলে আমার বসে। কিন্তু এটা দিয়ে যদি কোনো নির্দিষ্ট ঋতু বা উৎসব বোঝায় তাইলে সেক্ষেত্রে বসতে পারে। এটা হচ্ছে ব্যতিক্রম। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ব্যতিক্রম। যেরকম দে সেলিব্রেটেড দ্য ফেস্টিভ্যাল উইথ গ্রেট জয়, তাহলে এইখানে কি আমার স্পেসিফিক ফেস্টিভ্যাল না, এখানে কি স্পেসিফিক করে দিচ্ছে না। এই যে তোমাদেরকে আমি স্পেসিফিক আর হচ্ছে নন স্পেসিফিক বারবার বলতেছি, স্পেসিফিক করছে দেখেই তো এখানে কি বসতেছে, দা বসতেছে। স্পেসিফিক করছে দেখেই কি এখানে দা বসতেছে। ঠিক আছে, আচ্ছা এখন এতটুকু ছিল আমাদের দায়ের ব্যবহার। আমরা এখন কোন জায়গায় দা বসে, কোন জায়গায় দা বসে না, এইটা আমরা দেখবো। যে সংক্ষেপে আমরা দায়ের ব্যবহার দেখব। ধরো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যখন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, অ্যাবস্ট্রাক্ট মানে কি ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়। ঠিক আছে, হুড, ডুম, মেন্টনেস এগুলা থাকলে কি, এগুলা পড়াইছি না, অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত বসে না। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে না, কিন্তু যখন খুবই স্পেসিফিক হয় বা ডেফিনিট হয়, যেরকম দা ফিউচার, সেক্ষেত্রে বসতে পারে। এটা হচ্ছে স্পেশাল কেস। ঠিক আছে, তারপর ধরো কন্টিনেন্ট যেগুলা সাধারণত কন্টিনেন্টের আগে বসে না, কিন্তু এই যে অ্যান্টার্কটিক যেটা, সেটার আগে বসতেছে, সেটার আগে বসতেছে। তারপর ধরো কান্ট্রিজ আর গ্রুপ অফ কান্ট্রিজ সাধারণত দেশের নামের আগে বসে না। বাংলাদেশের নামের আগে দা বসে, বাংলাদেশের নামের আগে দা বসে, তুমি বলো, তুমি বলো বসে? বসে না রে ভাই, বসে না। বাংলাদেশের নামের আগে দা বসে। কিন্তু 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 এই যে স্পেশাল কিছু দেশের নাম বা হচ্ছে ভৌগোলিক তাৎপর্যপূর্ণ এলাকা, যেরকম কি হইল, চাপ লাগছে না, ধরো ইউএসএ, ইউএই এগুলার নামের আগে বসে। ধরো দা ইউএসএ, হ্যাঁ, এদের ক্ষেত্রে বসে। তারপর ওই যে আমরা দা নেদারল্যান্ডস, দা ওয়েস্ট ইন্ডিজ বললাম, এগুলা জার্মানি বা কানাডার নামের আগে কিন্তু বসে নেই। তারপর ধরো কান্ট্রিজ উইথ ওয়ান ওয়ার্ড, ধরো মালদ্বীপের নামের আগে হচ্ছে বসছে, এটা এক্সেপশন, বাট ব্রাজিল, জাপান এগুলার নামের আগে কিন্তু বসে নেই। আচ্ছা, এখন এইখানেই কিছু ব্যতিক্রম আছে। কান্ট্রিজ উইথ নিউ ডিরেকশনাল অ্যাডজেক্টিভ, ধরো এই দেশগুলা চেক রিপাবলিক, আইভেরি কোস্টের নামের আগে বসে, এখন ইউজ করে। তারপর ধরো নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া এদের আগে বসে না। ভাই এগুলা বেশি আসবে না, তোমার আসবে কি জানো, সর্বোচ্চ নেদারল্যান্ড পর্যন্ত আসবে। ধরো ইউএসএ, ইউএই, ঠিক আছে, ইউকে, ওয়েস্ট ইন্ডিজ আসলেও আসতে পারে, নেদারল্যান্ডস, মালদ্বীপটা দিলেও দিতে পারে। ইউএসএ, ইউএসএ থেকেই বেশি আসবে। এইচএসসিতে যা আসবে দেখবা এই ইউএসএ, ইউকে নিয়েই আসছে। তারপর ধরো আমরা একটা নিয়ম পড়ছি না, যে আমাদের প্রকৃতিতে যে সমস্ত বিষয় একটা, তাদের নামের আগে দা বসে। ধরো পৃথিবী আমাদের কি একটা, ঠিক আছে। তারপর কি চাঁদ আমাদের একটা, কারো ব্যক্তিগত চাঁদ থাকলো, এটা তো সবার চাঁদ না। যেহেতু সবার চাঁদ যে, আসল চাঁদ যে, তার নামের আগে আমাদের দা বসতেছে। ঠিক আছে, তো কিন্তু অন্য অন্য যে তোমার মানে গ্রহগুলো আছে বা নক্ষত্রগুলো আছে, ধরো জুপিটার বলো, শুক্র বলো, মানে স্যাটার্ন বলো, এগুলার নামের আগে বসে না। এথনিক গ্রুপ, হ্যাঁ, এথনিক গ্রুপ এটা খুব বেশি আসার কথা না, বাট এই যে ধরো ইনিউট গ্রুপ বা মাসাই গ্রুপ, এদের নামের আগে দা বসে। আবার কিছু অ্যাবরিজিনাল তোমার কি অস্ট্রেলিয়ানস আছে, এদের সাথে আবার দা বসে না। এটা খুবই মানে ফ্যান্সি রুলস, এটা না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা মানে ওয়ান স্টারও বলা উচিত না। তারপর ধরো আমাদের ফেমাস বুক, হলি বুকস, নিউজ পেপার এগুলোর সাথে কিন্তু আমাদের হচ্ছে দা বসে। কেন দা বসে ভাই? এগুলা আমাদের খুবই, ধরো তুমি কোরআনের কথা বলো, মহাভারতের কথা বলো, ঠিক আছে, বা পত্রিকার কথা, ওই যে দা গার্ডিয়ান, এদের সাথে বসে। কিন্তু লেখকের নামের সাথে, আবারও বলতেছি, লেখকের নাম আর বইয়ের নাম যদি একসাথে থাকে তাইলে কিন্তু বসে না। এটা অলরেডি আমরা পড়ছি এবং এটা বেশি ইম্পর্টেন্ট একটা ব্যতিক্রম। তারপর ধরো আমাদের হচ্ছে কিছু বিখ্যাত বিল্ডিং যেগুলো আছে, স্থাপনা, হ্যাঁ, স্থাপনা যেগুলো আছে, বিখ্যাত স্থাপনা, ধরো বুর্জ খলিফা, তারপর কলোসাম, এগুলার নামের আগে আমার দা বসে। কিন্তু বিগ বেন, সিডনি অপেরা হাউস এগুলার আগে বসে না। এই দুইটাই ব্যতিক্রমের মধ্যে আছে, এগুলো একটু জেনে রাখো। তারপর ধরো হিস্ট্রিক্যাল ডকুমেন্টস যেগুলো আছে তাদের সাথে দা বসে, যেরকম কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য ট্রিটি অফ কি ভার্সাইলিস, এগুলার সাথে বসে। কিন্তু বিল অফ রাইটস
এটা কি বিল অফ রাইটসটা খুবই স্পেসিফিক, এজন্য কি এখানে তা বসছে। তারপর ধরো হলিডে, হলিডের নামের আগে সাধারণত বসে না, কিন্তু নিউ ইয়ারের নামের আগে যেহেতু এটা খুবই স্পেসিফিক একটা অনুষ্ঠান, এজন্য হচ্ছে বসে। মাউন্টেন নিয়ে পড়াই দিছি, মাউন্টেন কি হিমালয়ের সাথে বসছে, কিন্তু মাউন্ট এভারেস্টের সাথে কি বসে নাই। ওশেন, রিভার, গালফস এগুলার সাথে কি বসে, কিন্তু কাদের সাথে বসে না, এদের সাথে। এগুলাই ইম্পর্টেন্ট, আগে যেগুলা পড়াইছি এগুলাই ইম্পর্টেন্ট। তারপর ধরো অর্ডিনালস নাম্বার বিফোর নাউন, এটা কি ক্রমবাচক সংখ্যার যে নিয়মটা, ক্রমবাচক সংখ্যার নিয়ম, ক্রমবাচক সংখ্যার যে নিয়মটা, ফার্স্ট সেকেন্ড থার্ড এদের আগে কি দা বসে। কিন্তু ধরো আমরা যখন এটারে চেঞ্জ করব, ক্রমবাচক সংখ্যা না, চ্যাপ্টার 5 আমরা কিন্তু বলি না চ্যাপ্টার দা 5, তারপর কিন্তু আমরা বলি না দা ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড বা ওয়ার্ল্ড ওয়ার দা সেকেন্ড, এটা কিন্তু উচ্চারণটা হচ্ছে সেকেন্ড, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, এটা কিন্তু টু না, উচ্চারণটা হচ্ছে সেকেন্ড, এটা অনেকে ভুল করো। সো এই ক্ষেত্রে কিন্তু বসে না। সো এই ব্যাপারগুলো কি করব আমরা খেয়াল করব, এই ব্যাপারগুলো আমরা খেয়াল করব, ঠিক আছে। একই জিনিস দেখতেছি, অর্ডিনাল নাম্বার, আচ্ছা না একই জিনিস না। তারপর ধরো রিভার, ডেজার্টস, ডিরেকশন, ধরো আমাদের এদের সাথে সাধারণত বসে, কিন্তু কাদের সাথে বসে না, এই যে লেক বৈকাল আর মাউন্টেন ফুজি এই দুইটার সাথে বসে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে একটা নিয়ম আমরা পড়ছি, কি পড়ে আসছি বলতো, এই যে যদি সাধারণ উদ্দেশ্যে যাওয়া বোঝায়, মানে হাসপাতালে মানুষ যায় অসুস্থ হইলে, সেই কাজে যাওয়া বোঝাইলে আর্টিকেল বসে না, কিন্তু তুমি অন্য কাজে গেছো তাহলে তোমার আর্টিকেল বসে, কারণ তোমার কাজটা তখন স্পেসিফিক করতে হয়। তো ইউনিভার্সিটির নামের আগে এটা আসলে রুলস না, মানে ইউজ করা হয়, যে ধরো অক্সফোর্ড কিংবা MIT, স্ট্যানফোর্ড, ইয়েল খুবই ভালো ইউনিভার্সিটি, খুবই মানে ভালো ইউনিভার্সিটি, আইভি লিগের ইউনিভার্সিটি, বাট এগুলো একটু বেশি স্পেশাল, একটু বেশি হাইট, তো এদের নামের আগে দা ইউজ করতেছে। তারপর ধরো স্পোর্টস এর নামের আগে সাধারণত কোনো আর্টিকেল ইউজ করে না, বাট এই যে ওয়ার্ল্ড কাপের নামের আগে দা ব্যবহার করে, এটা একটু জেনে রাখবো। এগুলো একটু ব্যতিক্রম আছে, আমি যা দাগায় দিচ্ছি ওগুলাই পড়ো, এর বাইরে আসবে না। তোমার আমি কিছু হয়তো বা বিদেশি বইয়ের থেকে অ্যাড করছি তোমাদের বোঝানোর জন্য, জানানোর জন্য, বাট যেগুলা দাগায় দিচ্ছি এগুলাই আসবে। তারপর ধরো আমাদের সাধারণত ওয়ার যেগুলো আছে এগুলার হচ্ছে আমার নামের আগে দা বসে, ধর গালফ ওয়ার, ক্রিমিয়ান ওয়ার বসে, কিন্তু আমাদের বিশ্বযুদ্ধের নামের সাথে কোনো আর্টিকেল বসে না। এটা একটু নোট করে নাও, বিশ্বযুদ্ধের নামের আগে সাধারণত আর্টিকেল বসে না, সাধারণত আর্টিকেল বসে না। হ্যাঁ, যেরকম ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। সো এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে ভাই আপনি কেন দুইটা একসাথে পড়াইলেন? হ্যাঁ, দুইটা একসাথে পড়াইছি তুমি যাতে কম্পেয়ার করতে পারো, তুমি যাতে কম্পেয়ার করতে পারো। এখন আমরা আর্টিকেলের কিছু মানে ইউসেজ দেখবো। ধরো দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস ড্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, তার মানে ইন্ডিপেন্ডেন্স যদি বলো এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাহলে কি এর আগে কি আমার কি ইন্ডিপেন্ডেন্সটারেই বুঝাইছে, ঠিক আছে, আমার ইন্ডিপেন্ডেন্সটাই বোঝাইছে, তাহলে কি এখানে কিছু বসবে? দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস ইন্ডিপেন্ডেন্স অফ, এটা স্পেসিফিক কান্ট্রি, এর জন্য কি এখানে একটা দা বসছে। আচ্ছা ঠিক আছে, আওয়ার flag is rectangular in shape maintaining dash ratio of its length breadth, এগুলা দিছে। তার মানে কি এখানে আমার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে কথা বলতেছে, তার মানে এটা স্পেসিফিক বা ডেফিনিটনেস আছে, তাহলে কি এখানে দা রেশিও হবে, এখানে কি দা রেশিও হবে। এটা যে কি যন্ত্রণা হাতের মধ্যে স্লাইড নিয়ে রাখা, স্লাইড চেঞ্জার নিয়ে রাখাই একটা যন্ত্রণা। আচ্ছা, হি ডাজ নট ডেভিয়েট ফ্রম, ডেভিয়েট ফ্রম মানে হচ্ছে বিচ্যুত হওয়া, তাহলে কোথা থেকে? ফ্রম দ্য পাথ অফ অনেস্টি, তার মানে কি এটা স্পেসিফিক, এটা স্পেসিফিক না নন স্পেসিফিক? এটা হচ্ছে স্পেসিফিক, এর জন্য কি এখানে দা হইছে। হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট অফ মানে কি গঠিত, গঠিত অনেস্টি, এটা তোমরা বলবা, এটা আমি বলবো না, এটা আমি পড়াইছি, তোমরা বলবা। বলো, এগুলা মোটামুটি দেখলেই পারবো, এগুলা হামুরি কিছু না। আচ্ছা চলো, আচ্ছা, হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার, রান আফটার মানে কোনো কিছুর পেছনে ছোটা, হ্যাঙ্কার আফটার
তারপর ধরো রান আফটার, মানে কোনো কিছুর পেছনে ছোটা। কিসের পেছনে? ওয়ার্ল্ডলি প্রপার্টি বা দুনিয়াদারি সম্পত্তি, যে এটার পেছনে। তাহলে তো ভাই এটা খুবই স্পেসিফিক করে দিছে রে ভাই, এটা খুবই স্পেসিফিক করে দিছে। এজন্য কি এটার নামের আগে দা বসবে, এটার নামের আগে দা বসবে, ঠিক আছে। ড্যাশ গ্রিড ফর ওয়েলথ, তার মানে কিসের জন্য গ্রিডটা? ওয়েলথের জন্য, সম্পদের জন্য। তাহলে কি এটা রেফারেন্স আছে আমার? এটা কিসের জন্য সেটা রেফারেন্স আছে, এটা স্পেসিফিক। তাহলে দেখছো আমি কিভাবে একটা কথা দিয়ে উত্তর করতেছি, তাহলে এখানে কি হবে? তা গ্রিড, ঠিক আছে। তোমার কি নাউন, হ্যান নাউন, তেন নাউন বোঝা লাগবে না, তোমার স্পেসিফিক নন স্পেসিফিকটা বুঝতে হবে। পিপল শুড ফলো দ্য প্যাথ অফ অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি। এখন বলবা ভাই এখানে অনেস্ট তো আছে, অ্যান অনেস্ট দিব না? না, এখানে অ্যান অনেস্ট দিবা না বা এ অনেস্ট দিবা না। প্রথমে তো অ্যান অনেস্ট, এ অনেস্ট, এগুলো তো প্রশ্নই উঠে না। এটা কি হনেস্ট? হনেস্ট তো না, এটা তো অনেস্ট, অনেস্ট। এই জন্যই তো অ্যান হওয়ার কথা। এখানে অনেস্ট পিপল বলছে, তো তুমি যদি একভাবে চিন্তা করো ভাই, এখানে কি একটা শ্রেণীকে নির্দেশ করা হয়েছে, তাহলে শ্রেণীকে নির্দেশ করা হইলে দা বসে, নর্মাল কথা। আর খুবই কাদের প্যাথ? অনেস্ট পিপল, অনেস্ট পিপল। এজন্য কি এখানে দা হইছে, এজন্য কি এখানে দা হইছে, এখানে হচ্ছে দা হইছে, ঠিক আছে। মানে এখানে একই তো শ্রেণী প্লাস হচ্ছে ডেফিনিটনেসটা বোঝাচ্ছে, ডেফিনিটনেসটা বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এগুলা পারবা, ধরো বেটারমেন্ট, এটা তো বুঝছো, এগুলা পারবা, এগুলা আসলে আর পড়ানো লাগবে না, এগুলা হচ্ছে আর্টিকেল পারবা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছিল টোটাল আর্টিকেল।